আমায় এভাবে কলঙ্কিত করবেন না জায়ান, আমি মরে যাব। অন্ধকারাচ্ছন্ন ঘরে হাত পা বাঁধা অবস্থায় বিছানায় বিবস্ত্র হয়ে পড়ে আছে অরিন। তার উপর আধশোয়া হয়ে শান্ত চোখে তাকিয়ে আছে জায়ান নামের এক নিকৃষ্ট পুরুষ। অরিনের ভয়ার্থ কণ্ঠে বলা কথাগুলো শুনে আচমকা হো হো শব্দে হেসে ফেলে জায়ান। অরিনের হাতের ভাঁজে নিজের রুক্ষ আঙ্গুলগুলো গুজে দিয়ে তাচ্ছিল্য হেসে বলে, বিয়ে করার স্বামী ছুঁয়ে দিলে স্ত্রী কলঙ্কিত হয়ে যায়? অরিন চাপা আর্তনাদ করে বলল, বিয়েটা গোপনে হয়েছে জায়ান, আমার বাসায় কেউ জানে না। এসব কিছু ঘুণাক্ষরেও কেউ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি এমন কেন করছেন? জায়ান এক পলক শান্ত চোখে তাকিয়ে ঝট করে উঠে দাঁড়ায়। শরীরে জড়ানো নীল শার্টের বোতামগুলো নিঃশব্দে খুলতে থাকে। অরিন বিস্ময়ে বিমূঢ় হয়ে চুপচাপ দেখে কেবল। তার ভালোবাসার মানুষটার এই জঘন্য রূপ তাকে বড্ড পীড়া দিচ্ছে। জায়ান তো এরকম না, এই যেন এক অপ্রকৃতস্থ অচেনা পুরুষ। অরিন কাপা স্বরে বলে, আমি অসম্মান নিয়ে বাঁচতে পারবো না জায়ান, আমি মরেই যাব। জায়ান শীতল স্বরে গম্ভীর গলায় বলল, মরার আগে আমার উত্তপ্ত হৃদয়ে ভারী বর্ষণের কারণ হও, ক্লান্ত মস্তিষ্কের একটুখানি শান্তির কারণ হও। তীব্র দহনে জ্বলে পড়ে নিস্তেজ হতে থাকে মানুষটাকে বৃষ্টির শীতল ফোঁটার সংস্পর্শ অনুভব করতে দাও। অরিন করুণ স্বরে বলে, আপনি যেভাবে বলবেন, যা বলবেন সব হবে, তবে এখন না প্লিজ। আমি আজকেই বাসায় কথা বলবো, আমি সবাইকে মানাবো জায়ান। তবুও এই জঘন্য তকমা আমায় দিবেন না, দয়া করেন একটু। জায়ান কেমন করে যেন হাসল, অস্ফুট স্বরে উত্তর দিল, সময় সময় তো গড়িয়েও চেয়েছিল, কিন্তু ওরা দেয়নি। শেষটির প্রাণ ভিক্ষা চেয়েছিল, সেটাও দেয়নি। তাহলে তোমাকে কিভাবে দেই? অন্যায় হয়ে যাবে অরি, আমি তো ন্যায় বিচার করতে এসেছে। অরিন শুনতে পেল না জায়ানের এলোমেলো কথাগুলো। জায়ান অরিনের দিকে তাকিয়ে থেকেই বেডসাইড ডয়ার থেকে একটা ক্যামেরা বের করে। অরিন এবার চোখ বড় বড় করে তাকায়। ক্যামেরা জায়গা মতো সেট করে জায়ান ধীর পায়ে এগিয়ে যায় অরিনের দিকে। অরিন পুরো ব্যাপারটা বুঝে আতঙ্কিত হয়ে কেবল দুপাশে মাথা নাড়াতে থাকে। তার দু চোখ বেয়ে অবিরাম ধারায় গড়িয়ে পড়ে অশ্রুকণা। রুদ্ধ হয়ে আসা কণ্ঠে কোনো মতে বলে, আ- আমার বিশ্বাসের অমর্যাদা করবে না জায়ান, দোহাই লাগে ভালোবাসার, এভাবে আমায় ঠকিয়ে দিয়েন না জায়ান। জায়ান তখনও নিশ্চুপ। অরিনের একদম সন্নিকটে এসে বেডসাইড ডয়ারের উপর থেকে স্কচ টেপ নিয়ে সেটা খুলতে থাকে। অরিন এবার চেঁচিয়ে উঠে বলে, আমার এত বড় সর্বনাশ করবে না প্লিজ। আমি আমি কাউকে মুখ দেখাতে পারবো না জায়ান। কথা শেষ হওয়ার পূর্বেই অরিনের মুখ স্কচ টেপ দিয়ে আটকে দেয় জায়ান। অল্প সময়ের ব্যবধানে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তার পশুর ন্যায় আচরণে কত বিক্ষত হয়ে যায় অরিন। নির্বাক চোখজোড়া কেবল হাজারো অভিযোগ করতে থাকে। মুখ ফুটে উচ্চারিত হয় না একটা শব্দ। চোখের সামনে ভেসে ওঠে সেই সোনালি অতীত, যা আজ এই সর্বনাশের জন্য দায়ী। বিশিষ্ট শিল্পপতি মোশাররফ ওয়াহিদের ছোট কন্যা অরুণিকা ওয়াহিদ অরিন। তার বয়স মাত্র 19 বছর। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার অরিন দেখতে পুতুলের ন্যায় সুন্দর। স্বভাবে খানিকটা চঞ্চল হলেও দুর্দান্ত স্টুডেন্ট এবং চমৎকার গান গাইতে পারে। আজ অরিনের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে। পছন্দের ভার্সিটিতে চান্স পাওয়া সত্ত্বেও অরিনের মনটা বড্ড খারাপ। সকাল থেকে মায়ের পিছু পিছু ঘুরে বারংবার বলছে, মাম্মাম, ও মাম্মাম, তুমি একটু বাবাকে বোঝাও। আমি তো ছোট খুকি নই, আমি এখন অ্যাডাল্ট। ব্যস্ত হাতে তরকারিতে লবণ দিতে গিয়ে একবার আর চোখে গুণধর কন্যার দিকে তাকালেন মাইমুনা ওয়াহিদ। মেহের কথা শুনে ফিক করে হেসে দিয়ে বললেন, বয়সে বেড়ে কি লাভ হয়েছে বলো? কাজকর্ম একটাও সুবোধ বালিকার মতো নয়। তোমার বাবা তোমার ভবিষ্যৎ নিয়ে কতটা টেনশনে থাকে তুমি বুঝবে কি করে? অরিন মুখ ফুলিয়ে বলল, আমি মোটেও অকর্মা নই মাম্মাম।
তুমি বাড়িয়ে বলছো। আকস্মিক পিছন থেকে এক গম্ভীর পুরুষ কণ্ঠ বলে ওঠে। আম্মা আসলেই ভুল বলেছে, তুই অকর্মা নয়, বরং আকাইম্মাবতী। কথার বেলায় জোর থাকলেও কাজের বেলায় আকাম করা তোর প্রধান কর্ম। অরিন এবার রেগে গেল। তার পিছনে একগাল হেসে দাঁড়িয়ে থাকা তার বড় ভাই মেশবা ওয়াহিদের দিকে তাকিয়ে বলল, দা ভাই, ভালো হচ্ছে না কিন্তু। মুখ সামনে কথা বলবে, নয়তো লাস্ট মান্থে তুমি তোমার এক্সের সাথে বিকেল 5টা বেজে 7 মিনিটে কুদ্দুস মামার স্পেশাল ফুচকার স্টলের সামনে দাঁড়িয়ে 3 প্লেট ফুচকা খেয়েছো। আমি কিন্তু সেটা ভাবিকে বলে দেব। মেশবা চোখ বড় বড় করে তাকিয়ে বলল। কি? ওরে দুষ্টু, দাঁড়া। ভাইয়ের শক্তপোক্ত হাতে মায়ের থেকে বাঁচতে অরিন ফুরুত করে ছুটে যায় নিজের ঘরের দিকে। যেতে যেতে চিল্লিয়ে বলে, আরও বলবো, তুমি ভাবির পছন্দের হোয়াইট কালার শার্ট পরে দুষ্টু বালকের মতো উইদাউট এনি রিজন তোমার এক্সের সাথে দাঁত কেলিয়ে হেলে দুলে হেসে হেসে কথা বলেছো। ফুচকা খাওয়া শেষে কদু মামার ফেমাস আইসক্রিম স্টলে হানা দিয়েছিলে, সেটাও বলবো। মেশবা মাথায় হাত দিয়ে অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মাইমুনা ওয়াহিদ মৃদু হেসে বললেন। টর্নেডো আসন্ন। মেশবা ফিক করে হেসে দিয়ে বলল, বয়স বাড়ার সাথে সাথে ওর ব্রেন কমে যাচ্ছে আম্মা। মাইমুনা ওয়াহিদ সিরিয়াস ভঙ্গিতে বললেন। তোমার বোন বড্ড জেদি হয়ে যাচ্ছে আব্বু। ওর পছন্দের ভার্সিটির ফলাফল প্রকাশ হয়েছে। তোমার গুণোদর বোন দুর্ভাগ্যক্রমে চান্স পেয়ে গেছে। এখন জেদ করছে সে নাকি ওখানে পড়বে। আমি সাফ সাফ না করে দিয়েছি। তো কথা শেষ না হতে মেজবা উৎফুল্ল কণ্ঠে বলল, ওরও চান্স পেয়েছে? এত বড় সুখবর আগে বলবে না? কি যে করো না আম্মা, সবাইকে জানাতে হবে, মিষ্টি বিতরণ করতে হবে। আব্বাকে জানিয়েছো? হ্যাঁ। মাইমুনা বেগম এবার ছেলের দিকে তাকালেন, শান্ত কণ্ঠে বললেন, এটা খুশি খবর নয় মেজবা। তোমার বোন বাহিরে সেফ না, এটা তুমিও ভালো জানো। তারপরও এত উৎফুল্লতা তোমাকে মানায় না। তুমি ওর মাথা থেকে এই জেদ সরানোর দায়িত্ব নেবে। মায়ের কথায় খানিকটা বিরক্ত হলো মেজবা। দাম্ভিকতা বজায় রেখে বলল, আমার বোনের দিকে হাত বাড়াবে? এত বড় কলিজা এখনো কারো হয়নি। সাহস করলে পরিণতি কি হবে সেটা সবাই জানে আম্মা। আমার বোনের স্বপ্ন আমি নিজে পূরণ করব ইনশাআল্লাহ। মাইমুনা তাচ্ছিল্য হেসে বললেন। অতীত ভুলে যেও না আব্বু। পাপ তার বাপকেও ছাড়ে না। মেজবা খানিকটা অপ্রতিভ হলো, দৃষ্টি লুকিয়ে চুলগুলো হাতের সাহায্যে পিছনে ঠেলে বলল, আপনি বেশি কথা বলছেন আম্মা, এমন কিছুই হবে না। ভুল আমি করেছি, যা হওয়ার আমার হবে। এটার জন্য ওরও শাস্তি পাবে কেন? খবরদার আম্মা, একদম এসব অলক্ষণে কথা বলবেন না, দেওয়ালেরও কান থাকে। কথাগুলো বলে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে মেশবা। মাইমুনা ওয়াহিদ চোখের কোণে জমা পানিটুকু মুছে বিড়বিড়িয়ে বললেন, তোমাদের অহংকার পতনের ষড়যন্ত্রে আমার নিষ্পাপ মেয়েটাকে গুটি বানালে। তোমাদের কাউকে ছেড়ে কথা বলবো না আমি। মনুষ্যত্ব খুইয়েছি, তবে সন্তান হারানোর সাধ্যি নেই। সময়টা নিস্তব্ধ রজনীর শেষ ভাগ। জ্ঞানহীন অরিনের উপর শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে নির্লিপ্ত ভঙ্গিতে উপর হয়ে শুয়ে আছে জায়ান। বন্ধ চোখের কানে ঘেঁষে উষ্ণ অশ্রুকণা ক্রমশ ভিজিয়ে দিচ্ছে অরিনের গলার বাঁ পাশটা। সেই কান্নার কোনো শব্দ নেই, আছে কেবল নীরব আর্তনাদ। অরিনের বন্ধ চোখের পাতায় হাত রেখে ফিসফিসিয়ে জায়ান বলে, বড্ড অভিমান জমেছে, তাই না? কথাটুকু বলতেই গলা কেঁপে উঠল। অরিনের গালে শুকিয়ে আসা অশ্রুকণার সাদাটে দাগে হাত ছুঁয়ে লম্বা শ্বাস ফেলে ফের শুধালো, কতখানি বিষাদুষ্ট ঝরেছে আমার নামে? জ্ঞানহীন অরিন কোনো উত্তর দিতে পারল না। জায়ান ম্লান হেসে আবারও বলল, আমাকে কাঠ করে দাঁড় করিয়ে হিসেবাদের ইচ্ছে থাকলে সেসব মনের কবরস্থানে দাফন করে দিও অরি। আমি রিক্ত, তোমাকে দেওয়ার মতো উত্তর আমার কাছে নেই। হৃদয়ের ছায়ে চাপা সর্বনাশা আগুন আর মস্তিষ্কে ঢাকা প্রতিশোধের নেশা ব্যতীত নিজের বলতে আর কিছু অবশিষ্ট নেই আমার। জায়ানকে এই মুহূর্তে ঠিক কাঙ্গালের ন্যায় অসহায় মনে হচ্ছে। কে বলবে এই পুরুষ একটু আগে এক নারীর সবচেয়ে দামি সম্পদ
তার সম্ভ্রম কেড়ে নিয়েছে। জায়ান আবারও ছুঁয়ে দেয় অরিনের পেলব হাত। ঘরের মৃদু আলোয় অরিনের ডান হাতের অনামিকায় তার দেওয়া ডায়মন্ডের রিংটা জ্বলজ্বল করছে। জায়ান তা দেখে ফের হাসল। হাসির দমকে কেঁপে উঠে তার শরীর। আলতো করে আংটিটা ছুঁয়ে দিয়ে বলে, সংসার নয়, বরং প্রতিশোধের চিহ্ন বহন করছো তুমি। এত কেন ভালোবাসলে আমায়? কাঙ্গাল আমিটাকে শেষ মুহূর্তে এত লোভতর লোভ কেন দেখালে ওরি? ওপাশ থেকে উত্তর আসে না। উন্মাদের ন্যায় একাই কিছুক্ষণ কথা বলে জায়ান। আস্তে ধীরে উঠে দাঁড়ায়। ঘরের লাইট জ্বালাতেই তীক্ষ্ণ আলোতে চোখজোড়া নিমেষেই বন্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর চোখ মেলে সামনে তাকাতেই দেখে এক বিধ্বস্ত নারীমূর্তির অবয়ব। জায়ান ধীর পায়ে এগিয়ে গেল অরিনের দিকে। আলতো করে হাত পায়ের বাঁধন খুলে তাকে মুক্ত করল। ফর্সা পেলব হাত জোড়ায় রক্ত জমাট বেঁধে বিশ্রী এক ক্ষত সৃষ্টি হয়েছে। জায়ান অনিমেষ নেত্রে সেসব দেখল। পরক্ষণে জ্ঞানহীন অরিনকে কোলে তুলে হাঁটা দিল ওয়াশরুমের দিকে। নিস্তব্ধ অপরাহ্ন। অন্ধকারে ঘরটা চারিদিক থেকে বন্ধ। বাহিরে প্রখর রোদের অংশবিশেষ ছুঁতে পারছে না ঘরের মেঝে। নিস্তব্ধ থমথমে ঘরটায় আচমকা প্রতিধ্বনিত হলো মেয়েলি আর্তনাদ। শরীরের অসহ্য যন্ত্রণায় অচেতন অবস্থায় কুঁকড়ে গেল অরিন। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে আসলো গোঙানির মতো শব্দ। অচেতন মস্তিষ্কে চেতনা ফিরতেই মনে পড়ল সেই বিবর্ষ অতীত। আচমকা জ্বরতপ্ত শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। জায়ান তার পাশেই ছিল। অরিনের অস্বাভাবিক রিয়াকশন দেখে হাত বাড়িয়ে ওকে বুকের সাথে জড়িয়ে নিল। অরিন আবার ব্যথায় আর্তনাদ করে উঠল। জায়ান সাবধান করে দিয়ে বলল, বেশি নড়াচড়া করো না ওরি। যার হাতে ক্যানোলা দেওয়া আছে, বেশি নড়াচড়া করলে স্যালাইন দেওয়া যাবে না। অরিন দুর্বল শরীরটা ছাড়িয়ে নিতে চায়, কিন্তু জায়ানের শক্ত বাহুবন্ধনী থেকে মুক্তি মেলা কঠিন। অরিনকে ছুটোছুটি করতে দেখে জায়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কপালে কপাল ঠেকিয়ে শীতল কণ্ঠে বলে, আর মাত্র কিছুক্ষণ ওরি, এরপর তোমাকে চিরতর মুক্তি দিয়ে দিব। এই সময়টুকু আমার সাথে কোঅপারেট করো প্লিজ। একটু সহ্য করে নাও এই অসহ্য লোকটাকে। অরিন ভাঙা গলায় চেঁচিয়ে পড়ল, আপনি একটা জানোয়ার মিস্টার শেহজাদ তাওসিফ। আপনি আমার জায়ান নয়, আপনি জায়ান রূপী ধর্ষক। আপনি কখনোই সেই মানুষটা হতে পারেন না যাকে বিশ্বাস করে আমি আমার জীবনটা সঁপে দিয়েছি। জায়ান প্রত্যুত্তর করল না। অরিন হাত পা ছুটতে চাইল। জায়ান ছাড়ল না। ধস্তাধস্তির এক পর্যায়ে রেগেমেগে অরিন একদলা থুতু ছুঁড়ে দিল জায়ানের দিকে। জায়ানের গলার কাছটায় গিয়ে পড়ল সেটা। এক পর্যায়ে জায়ান চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করল। অরিনের দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে বলল, এমন কিছু করতে বাধ্য করো না যাতে আমার প্রতি তোমার ঘৃণাটা কয়েক গুণ বেড়েছে। উস্কে দিও না প্লিজ। অরিন চিল্লিয়ে বলে, গতকালকে উস্কানিমূলক কিছুই তো করিনি, তাহলে আমায় কলঙ্কিত কেন করলেন? কেন আমার স্বচ্ছ অনুভূতিগুলোকে শ্বাসরোধ করে হত্যা করলেন? আমার পবিত্র ভালোবাসাকে ভুল প্রমাণিত কেন করলেন? জায়ান নির্লিপ্ত স্বরে বলল, তুমি এটা ডিজার্ভ করো, তাই হয়েছে। এত নাটকের কিছু নেই। ইসলামী শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়েছে। তোমাকে বৈধ স্পর্শের অধিকার নিয়ে ছুঁয়েছে। এত সেন্ট ক্রিয়েটের কিছুই দেখছি না। অরিন রাগে ফুঁসে ওঠে। দুর্বল হাতে জায়ানের গলার কাছটা খামচে ধরে বলে, ধর্মের দোহাই দিয়ে বাঁচতে চাইছেন? কেন করলেন এই নোংরামো? ওসব ভিডিও কেন ধারণ করেছেন? কি উদ্দেশ্য আপনার? জায়ানকে উত্তর দিতে না দেখে অরিন আরও রেগে গেল। উত্তেজিত কণ্ঠে বলল, আমার বাবা থেকে টাকা হাতাতে চান? আপনিও সেই তথাকথিত ছোট লোক, টাকার জন্য বিবেক বিকিয়ে দিয়েছেন। এসব ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করবেন আমায়, হ্যাঁ? এতক্ষণ শান্ত থাকলেও এবার জায়ান রেগে উঠে। নিজেকে নিয়ন্ত্রণ করে বজ্র কণ্ঠে অরিনকে বলে, কিপ ইউর মাউথ শাট অর এলস। অরিন দ্বিগুণ তেজ নিয়ে চিল্লিয়ে বলল, কি করবেন? আবার ঝাঁপিয়ে পড়বেন? আসুন। বলে কাঁপা কাঁপা হাতে অরিনের জড়িয়ে থাকা জায়ানের শার্টটা কাঁধ থেকে নামিয়ে দিল। রাগে রণমূর্তি হয়ে বলল, আপনার যোগ্যতা ওই শরীর ছোঁয়া অবধি সীমাবদ্ধ। রাস্তার জানোয়ারদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। অরিন ফুপিয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর মেয়েটাকে দেখে ভেঙে গুড়িয়ে যাওয়া কাচের পুতুলের ন্যায় বিচূর্ণিত দেখাচ্ছে। জায়ান অরিনের কথার প্রত্যুত্তরে বলল, ডোন্ট ক্রস ইউর লিমিট ওরি।
অরিন চেঁচিয়ে পড়ল। কিসের লিমিট? পরিবারবিহীন এতিম বলেই আপনার এই দশা। আপনার যদি বোন থাকতো তাহলে বুঝতেন মেয়েদের সম্মান। জায়ান এই পর্যায়ে রাগে রণমতির রূপ ধারণ করল। হাত মুষ্টিবদ্ধ করে বজ্রকণ্ঠে বলল। আই সে ডোন্ট ক্রস ইউর লিমিট। অরিন থামল না। তার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। পুনরায় চেঁচিয়ে বলল। ইউ আর আ বাস্টার্ড। সত্যি বলতে গায়ে লাগে? কি কর? কথা শেষ হওয়ার পূর্বেই জায়ান এক ধাক্কায় নরম ফোমের বিছানায় চেপে ধরল অরিনের ছোট্ট দেহখান। তার উগ্র আচরণে হকচকিয়ে গেল অরিন। সময় পেরোতেই পুনরায় জায়ানের পেশিবহুল হাতের অমানসিক নির্যাতনে ক্ষত বিক্ষত হলো মেয়েটা। কুখ্যাত রাজনীতিবিদ মেহরাজ ওয়াহিদ, মেজবাহর একমাত্র আদরের বোন অরুণিকা ওয়াহিদ অরিন 3 দিন যাবৎ নিখোঁজ। নিউজটা এক প্রকার শোরগোল ফেলে দেয় শহরে। সবথেকে বেশি হইচই শুরু হয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয় অরিনের ধর্ষিত হওয়ার চিত্র। কয়েকটা ঝাপসা ছবি মুহূর্তে ঝড় তুলে দেয় সোশ্যাল মিডিয়ায়। প্রথমে পুলিশকে ইনফর্ম না করে নিজের দলীয় বেস্ট নেতা কর্মীদের মাধ্যমে খোঁজ করলেও এই অনাকাঙ্ক্ষিত তথ্য সামনে আসার পর বেস্ট টিমকে হায়ার করা হয় অরিনের খোঁজ পাওয়ার জন্য। এইসব ম্যানারলেস লোকজনকে কে ইনভাইট করে ডেকে এনেছে, নাকি ইনভিটেশন ছাড়াই ওনাদের আগমন ঘটেছে? ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই রাগী স্বরে দাঁতে দাঁত পিষে হুঙ্কার ছেড়ে কথাগুলো বললেন এসপি মেহরাব শিকদার। ওনার ধমকে নিমিষেই চুপসে গেল বাকি অফিসাররা। উত্তর দেওয়ার আগেই উপস্থিত সাংবাদিকের মাঝে একটা সুমিষ্ট অথচ ঝাঁঝালো নারী কণ্ঠ বলে উঠল। ম্যানারলেস লোকজন বলে কাদের সম্বোধন করলেন? মেহরাব পিছনে ফিরে এক পলক তাকালো সেই কণ্ঠের মালিকের দিকে। লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি বিশাল দেহী এক সুদর্শন পুরুষকে এভাবে তাকাতে দেখে রমণী খানিকটা অপ্রস্তুত হলো। মেহরাব সেসব তোয়াক্কা না করে শান্ত অথচ ধারালো স্বরে বলল। আপনারা টিমের যেসব বেকুলকে, যারা পরিস্থিতি না বুঝে মাইক নিয়ে যা তা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আমাদের উদ্দেশ্যে। আচমকা পাল্টা উত্তরে খানিকটা থতমত খেলো সেই রমণী। অপ্রস্তুত ভাবটা মুহূর্তে সামলে বলল। আপনি ইনচার্জ, বর্তমান পরিস্থিতি না জানলেও কতটুকু জানেন সেটা প্রশ্ন করা অন্যায়। আপনারা 3 দিন ইনভেস্টিগেট করে কিছুই খুঁজে পাননি। নিজেদের ব্যর্থতা স্বীকার করতে লজ্জা লাগছে বলে আমাদের উপর দায় দিতে চাইছেন? কথাগুলো অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল সেই রমণী। মেহরাব এবার পুরোপুরি পিছনে ঘুরে তাকালো। তীক্ষ্ণ চোখে পরখ করলো গলায় ঝুলানো আইডি কার্ডের যাবতীয় ডিটেলস। অতপর বাঁকা হেসে বলল। মিস রোদেলা মুর্তাজা, কনফিডেন্সিয়াল ইনফরমেশন প্রকাশ্যে জানতে হয় না, এই বিষয়টা বোধহয় আপনার জানা নেই। বিনা দাওয়াতে আমাদের পেছনে ঘুরতে একটা ইনফরমেশন বের করতে পারেননি, সেটা আপনার ব্যর্থতা। আমাদের উপর রাগ দেখালে সেটা মিটবে না। আর কিছু শুনতে চান? না থাক, পরে আবার লজ্জায় সিটিয়ে যাবেন। রোদেলার ফর্সা চেহারা ক্রোধে লাল হয়ে গেল। চড়া মেজাজে বলল। আপনি কিন্তু আমায় অপমান করছেন অফিসার। মেহরাব নির্লিপ্ত সুরে বলল। আপনাদের রেসপেক্ট করাও দোষ, তখন আবার বলবেন আপনি কিন্তু আমাদের গায়ে ঢলে পড়তে চাইছেন অফিসার। রোদেলা মেজাজ হারিয়ে চোখ মুখ শক্ত করে রাগী স্বরে বলল। আমি আপনার নামে মানহানির মামলা করব অফিসার। মেহরাব বিরক্ত হয়ে নির্বিকার গলায় বলল। আমার অফিসে আপনার নিমন্ত্রণ রইল, দুজন বসে আলোচনা করতে না হয় ঠিক করব আর কি মামলা দেওয়া যায় আমার নামে। আপাতত আমার অ্যালার্মের মতো মুখটা বন্ধ করে শান্তি বজায় রাখুন। উত্তরে আর কিছুই বলতে পারল না রোদেলা। উপস্থিত সকল সাংবাদিক এতক্ষণ বেপরোয়া আর যা তা প্রশ্ন করলেও টিম লিডারের করুণ পরিণতি দেখে চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। রোদেলার পাশে থাকা নির্ঝর ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল। এ তো কোনো সাধারণ অফিসার নইলা, তোকে এক কথায় চুপ করিয়ে দেওয়া এক মহামানব কাদের শিশে। ওনাকে একটা বড় করে সালাম দিয়ে আসবো। দোস্ত, আমার
23 বছরের আফসোস উনি এইমাত্র 23 সেকেন্ডে মিটিয়ে দিয়েছে বিগ ফ নির্ঝরের কথাগুলো শুনে তার পায়ে জোরে সোরে একটা পাড়া দেয় রোদেলা। নির্ঝর চোখ বড় বড় করে তাকালে পুনরায় নির্ঝরের কোকড়া চুলগুলো মুঠোবন্দি করে দুবার ঝাঁকিয়ে পড়ল। তোর সাথে আমার ফ্রেন্ডশিপ এখানেই শেষ। খুব শখ না আমাকে অপমান হতে দেখার? শখ মিটেছে, এখন যা ফুট, নয়তো তোর নুডলসের মতো চুল তেলাপোকার সাথে ফ্রাই করে তোর পেয়ারা অফিসারকে খাইয়ে দেবো, যা। রোদেলার কথা নির্ঝর চোখ মুখ খিচিয়ে হজম করে। এই মেয়ে রেগে গেলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে সম্মানের রফা দফা করতে দুবার ভাববে না। মান সম্মান বাঁচাতে মুখে কুলুপ এঁটে ভদ্র বাচ্চার মতো ক্যামেরা ধরে দাঁড়িয়ে থাকলো বেচারা। সিনিয়র অফিসারের সাথে একজন সাংবাদিকের এরূপ বাকবিতণ্ডা খুব আয়েশ করে মজা নিয়ে দেখছিল বাকি অফিসাররা। তারা ভেবেছিল ঝড় বোধহয় দিক পরিবর্তন করেছে, কিন্তু বিধিরাম ম্যাডাম তৎক্ষণাৎ তাদের দিকে ফিরে ক্রোধান্বিত স্বরে প্রশ্ন করে, এখানে দাঁড়িয়ে তামাশা দেখার জন্য ডেকে আনা হয়েছে আপনাদের? প্রিপারেশন এখনও শুরু হয়নি কেন? নাকি অপরাধীর থেকে ইনভিটেশন কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন? ম্যাডামের কথায় থতমত খেলো সকলে। তন্মধ্যে একজন সাহস জুগিয়ে বলল, স্যার, ভিকটিমের বাড়ির লোকজন না আসা অবধি অপেক্ষা করতে বলেছেন বড় স্যার। উনারা না আসলে যেন ভেতরে তল্লাশি নেওয়া হয় সে। ম্যাডাম কথাটা শুনে তীক্ষ্ণ চোখে তাকালো সেই অফিসারের দিকে, পরক্ষণে হুঙ্কার ছেড়ে বলল, এমন কোনো ইনস্ট্রাকশন আমাকে দেওয়া হয়নি, যেহেতু এটা আমাদের আন্ডারে আছে। সেহেতু আপনার উচিত ছিল আমার কথা মতো কাজ করা। প্রমাণসহ জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকুন। আপাতত এই দিকের বিষয়টা হ্যান্ডেল করুন। ম্যাডামের কথা শুনে সেই অফিসার ফাঁকা ঢোক গিলল। এমন জাদরের লোক সে আর দুটো দেখেনি। এই ইনস্ট্রাকশন উপর মহল নয়, বরং ভিকটিমের পরিবার থেকে এসেছিল। লোভে পড়ে রাজি হয়ে এখন যদি চাকরি খোয়াতে হয় তাহলে সব শেষ। টেনশনে দর করে ঘামতে থাকলো বেচারা। ম্যাডাম এবার চোখ তুলে চারপাশটা ভালো করে দেখল। শহর থেকে খানিকটা দূরে জঙ্গলের ভিতর এমন নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত বাগান বাড়ি থাকতে পারে সেটা অনুমান করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার। চারিদিকে বাহারি রকমের ফুলের বাহার। এরকম জায়গায় একজন কিডন্যাপার কোনো ভিকটিমকে কেন রাখবে, সেই প্রশ্নটা বারংবার মস্তিষ্কে আসছে। ম্যাডাম প্ল্যান জানিয়ে দ্রুত সবাইকে অ্যালার্ট করে ম্যাডামের ইশারা মতো সকলে এগিয়ে যায় বাগান বাড়ির দরজার দিকে। ম্যাডাম সেদিকে পা বাড়ানোর আগে পিছনে ফিরে সবার উদ্দেশ্যে বলে, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। এই ইয়েলো মার্কটা পেরিয়ে কেউ সামনে আসার দুঃসাহস দেখালে তাকে আলামত নষ্ট করার অভিযোগে একদম জেলে পুরে দেব। উপস্থিত সকলে এবার চরম বিরক্ত হয়। বাইরে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে হলে এসে লাভটা কি হলো? মেয়েরা ওসব গায়ে মাখল না, সাবধানে এগিয়ে গেল সামনে। একতলা বিশিষ্ট ছিমছাম একটা বাড়ি। দরজা ঠেলে সামনে ঢুকতেই খুব স্বাভাবিক মধ্যবিত্ত পরিবার সংসারের চিত্র দেখতে পেল সকলে। ভেতরে আহামরি কোনো অভিজাত্যপূর্ণ পরিবেশ নেই। 4টা ঘর, বিশাল ডাইনিং এবং একটা রান্নাঘর রয়েছে কেবল। ম্যাডাম চারিদিকে দৃষ্টি বলিয়ে 2জনের টিম তৈরি করে 6জন অফিসারকে 3টা রুম সার্চ করতে বলল। অন্য রুমটাতে সে একা গেল। ম্যাডাম দরজায় হাত রাখতেই সেটা খুলে গেল। ভিতরে ঢুকে পুরো ঘর এলোমেলো করে খুঁজলেও কোনো লাভ হলো না। কোনো ক্লু পাওয়া যায়নি। অনুসন্ধানী দৃষ্টিতে সবটা পরখ করেও কোনো প্রমাণ হাতে আসলো না। এর মাঝে সকলে এসে জানালো অন্যান্য জায়গায় কোনো আলামত পাওয়া যায়নি। তত্তরিয়েই রাগ বাড়ল মেহরাবের। এত পাকাপোক্ত তথ্য ভুল কিভাবে হলো? তথ্য লিক হওয়ার চান্স প্রায় 0%। তবু হুট করে কিছু একটা মনে পড়তেই পকেট থেকে ফোন বের করে কল লাগালো কাঙ্ক্ষিত নম্বরে। ওপাশ থেকে রিসিভ হতে ব্যগ্র কণ্ঠে শুধালো, এক্স্যাক্ট লাস্ট লোকেশনটা বল। ফোনের ওপাশ থেকে কিছু বলতেই মেহরাব খেই হারিয়ে দুটো গালি দিয়ে বলল, হালারপুত কয় কদম আগে পিছনে, একদম অ্যাকুরেটভাবে বল। আবারও ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে সাবধানে সামনের দিকে 4 কদম এগিয়ে থেমে গেল মেহরাব।
সামনে বইয়ের বিশাল স্তূপ সাজানো। অফিসাররা উৎসুক দৃষ্টিতে দেখছে মেহরাবকে। মেহরাব আবারও বলে উঠল, কোন দিকে হাত বাড়াবো? ইনস্ট্রাকশন অনুযায়ী একটু খোঁজাখুঁজি করতেই হাতে আসলো সেই কাঙ্ক্ষিত ফোন। এটার লোকেশন ট্র্যাক করেই এত দূর এসেছে তারা। মেহরাব এবার বজ্র কণ্ঠে বাকি অফিসারদের বলল বইয়ের লাইব্রেরিটা খুঁজে দেখতে। একপাশে দেয়াল জুড়ে পুরোটা বইয়ে ঠাসা। এত এত বই নামিয়ে খুঁজতে হবে ভেবেই সকলের মনটা উদাস হয়ে গেল। মেহরাব এক পলক তাদের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, আপনাদের কি দেখে চাকরি দেওয়া হয়েছিল? কথা বুঝে অ্যাকশন নিতে এত সময় লাগে? কাল থেকে অফিসে আসতে হবে না। মেহরাবের কথায় সকলে অপমান বোধ করলো। কথা না বাড়িয়ে দ্রুত কাজ করার চেষ্টা করলো। তাদের আরামের ঘুম হারাম করতেই যে এই অফিসারের বদলি হয়েছে তা ঢের বোঝা হয়ে গেছে। প্রায় ঘণ্টাখানিক খোঁজার পর কালো মলাটের মোটা একটা বই টানতেই আচমকা দেওয়ালটা সরে এক ভয়াবহ দৃশ্য সকলের সামনে উন্মোচিত হলো। সকলে চোখ বড় বড় করে দেখল এক অবাক করা নির্মম দৃশ্য। অতিশয় সুন্দরী এক বিধ্বস্ত রমণী রক্তাক্ত এক পুরুষকে বুকে আগলে বিমূঢ় হয়ে তাকিয়ে আছে তার মুখ পানে। মেঝেতে পড়ে আছে কালো চকচকে ভয়ঙ্কর এক ধাতব অস্ত্র। সেই রমণীর পরনের সাদা শার্টটা রক্তে ভিজে উঠেছে ক্রমশ। মাঝে মধ্যে নীরব কান্নার দমকে কেঁপে উঠছে সেই রমণীর দেহবয়ব। তার দিকে কয়েক জোড়া চোখ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সেদিকে কোনো খেয়ালই নেই। মেহরাব অবাক চোখে তাকিয়ে তারপর ধীর স্বরে ডাকে, মিস অরুণিকা ওয়াহিদ আরিন। জায়ানের রক্তাক্ত শরীরটা বুকে আগলে বসে আছে অরিন। মেঝেতে রক্তের স্রোত। অরিনের পরনের শুভ্র শার্টটাও ক্রমাগত রক্তিম বর্ণ ধারণ করেছে। সেসবে যেন তার কোনো হুঁশ নেই। সে এক মনে কেঁদে কেঁদে আদুরে স্বরে জায়ানকে ডাকছে। জড়িয়ে আসা কণ্ঠে বলছে, জান সাহেব, এই জান সাহেব, উঠছেন না কেন? নিথর জাহানের কাছ থেকে উত্তর না পেয়ে ফুপিয়ে কেঁদে উঠে আবারও একই প্রশ্ন করছে বেচারি। লাইব্রেরির দরজা খুলে এমন একটা দৃশ্য দেখতে হবে এমনটা কেউই কল্পনা করেনি। মেহরাব সাময়িকভাবে হতবাক হলেও দ্রুত নিজেকে সামলে নেয়। পকেট থেকে হ্যান্ড গ্লাভস বের করতে করতে বাকিদের উদ্দেশ্যে বলে, দ্রুত ফরেনসিক টিমকে ভেতরে আসতে বলুন এবং জায়গাটা সিল করে দিন। মেহরাব অপেক্ষা না করে দ্রুত পায়ে এগিয়ে যায় অরিনের দিকে। জায়ানের শোকে মত্ত অরিন তখনও খেয়াল করেনি মেহরাবকে। মেহরাব এগিয়ে গিয়ে হাঁটু গিরে বসে তাদের সামনে আলতো স্বরে ডাকে, মিস অরুণিকা ওয়াহিদ। অরিন চমকে গিয়ে চেঁচিয়ে ওঠে। জায়ানের ক্ষত বিক্ষত বক্ষে মুখ গুজে নিজেকে আড়াল করতে চায়। ভাঙা গলায় চেঁচিয়ে বলে, আমার ছবে না প্লিজ। শক্তবক্ত মেহরাবের বুকটা কেঁপে ওঠে। অরিনকে ভয় পেতে দেখে তাকে শান্ত করতে আদুরে স্বরে বলে, কিন্তু আপনার বড় ভাইয়ের মতো ভয় পাচ্ছেন কেন? আর আপনার বাহুবন্ধনে আবদ্ধ ব্যক্তির ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজন। আমাকে চেক করতে দিন অ্যাটলিস্ট। অরিন জায়ানের বুক থেকে মুখ তুলে চোখ দুটো সামান্য উঁচিয়ে মেহরাবকে দেখল। পরক্ষণে কিছু একটা ভেবিয়ে চেঁচিয়ে বলে উঠল, আপনাদের দা ভাই পাঠিয়েছে তাই না? আমার কোনো হেল্প লাগবে না, আমাদের একলা ছেড়ে দিন। আমি ভুলবশত জায়ানকে একটু হার্ট করে ফেলেছি। আমি অভিমান করে ঘুমিয়ে আছে ও সে। আমি মেয়েরাব বুঝলো অরিন অতি মাত্রায় শক পেয়ে ট্রমাটাইজ হয়ে গেছে। বাকি অফিসারেরা আলামত সংগ্রহ করলেও মেহরাব অরিন এবং জায়ানের দিকটা দেখছে। অরিন জায়ানকে ছাড়তে অসম্মতি দেখালে মেহরাব সময় নষ্ট না করে আগে জায়ানের হাতের পালস চেক করে। শুরুতেই ধারণা করেছিল হয়তোবা সে আর নেই, কিন্তু পালস চেক করতেই সেই ধারণা পাল্টে গেল। ধরপড়িয়ে বলে উঠল, স্ট্রেচার আনতে বলো কুইক। মেহরাব দ্রুত জায়ানকে অরিনের থেকে ছাড়াতে গেলে অরিন জায়ানের শার্ট আঁকড়ে ধরে। মেহরাব শক্ত হাতে ছাড়িয়ে নিল। মেহরাবের উপর চড়াও হয় অরিন, চেঁচিয়ে বলে, ছেড়ে দিন আমাদের, ছাড়ুন ওকে, কিছু করবেন না। জান সাহেব উঠুন না প্লিজ, আমি ডাকছি তো আপনাকে। অরিনের করুণ আর্তনাদ মেহরাবকে স্পর্শ করল না। সে জায়ানের রক্তক্ষরণের উৎস খুঁজতে গেলে
তার চোখ আটকালো জায়ানের হৃৎপিণ্ডের কাছাকাছি গুলিবিদ্ধ হওয়া এক বিভৎস ক্ষততে, যেখান থেকে চুইয়ে পড়া রক্ত ক্রমশ মেঝে রাঙিয়ে দিচ্ছে। বাগান বাড়ির সামনে হতাশ মুখে দাঁড়িয়েছিলেন সাংবাদিকরা। এই নিউজটা তাদের জন্য বড্ড ইম্পর্ট্যান্ট। গত 2 দিন যাবৎ দৌড়াদৌড়ি করে কোনো তথ্য হাতে আসেনি। আজও যদি খালি হাতে ফিরে যেতে হয় তবে সবটাই বৃথা। সৃষ্টিকর্তা বোধহয় বুঝলেন তাদের ব্যাপারটা। তৎক্ষণাৎ বাগান বাড়ির কালো গেট বেরিয়ে তীব্র গতিতে প্রবেশ করে একটা ল্যান্ড ক্রুজার। গাড়ির দরজা খুলে বিশিষ্ট রাজনীতিবিদ মেহরাজ ওয়াহিদ মেজবাহকে বেরিয়ে আসতে দেখে সকলে যেন আশার আলো খুঁজে পায়। কিন্তু বিধিরাম, দৌড়ে এগিয়ে আসতে নিলেই তাদের আটকে দেয় বিশালদেহী 8 জন গার্ড। মেজবাহ একবার বিরক্তির শ্বাস ফেলে গটগট পায়ে এগিয়ে যায় বাগান বাড়ির দিকে। বাড়ির দরজা ঠেলে ভিতরে ঢুকতেই আচমকা থমকে যায় মেজবাহ। চোখ বড় বড় করে তাকায় চারপাশে। এই জন্য সেই 11 বছর আগের প্রতিচ্ছবি। কয়েকটা ফাঁকা ঢোক গিলে দুবার মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে আবার সামনে তাকায়। এবারও একই দৃশ্য ভেসে ওঠে। এমন সময় পিছন থেকে একজন গার্ড এসে বলে, স্যার, আর ইউ ওকে? মেজবাহ কাঁপা স্বরে বলে। হ্যাঁ, হুট করে কিছু একটা মনে পড়তেই রাগে গজগজ করে মেজবাহ বলে, আমি বলছিলাম আমার জন্য অপেক্ষা করতে। আমার আদেশ অমান্য করার সাহস কি করে হয় ওই অফিসারের? এদিকে সমস্যাটা সমাধান হলে ওকে আমার পার্টি অফিসে আনবি। গার্ডটা ফাঁকা ঢোক গিলে বলে। জি স্যার। মেজবাহ যেন পলক ফেলতে পারছে না। কদম আগাতে কষ্ট হচ্ছে। সে এক প্রকার স্তম্ভিত হয়ে দেখছে বাড়ির চারপাশ। আশপাশের হাওয়া ফিসফিসিয়ে বলছে, এই চৌকাট মারিয়ে সামনে আগলেই আরেক ধ্বংসের অধ্যায় শুরু হবে। এবার ক্ষমতা নয়, বরং প্রিয় জিনিস হারানোর লড়াই শুরু হয়েছে। অতীত বদলা নিতে ফিরে এসেছে এবং মাসুল দিচ্ছে তোর নিষ্পাপ ছোট্ট বোনটা। মেজবাহ নিজেকে সামলে বলল, সব মিথ্যা, সব ভ্রম। এখানে আমার অরু নেই। কথাগুলো বলে চৌকাট থেকে ফিরে চলে আসতে নিলে কর্ণকুহরে আসে অরণ্যের বিভৎস আর্তনাদ। আকুলতার স্বরে কি যেন বলছে। মেজবাহর বুক ধরপড়িয়ে ওঠে। 11 বছর আগে সেই মেলি কণ্ঠে চিৎকারের সাথে মায়াবী মুখটা ভেসে উঠল মানসপটে। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কেবল। অরণ্যের চিৎকার শুনে গার্ডরা চিনতে ভুল হলো না। মেজবাহকে নির্বিকার দেখে গলা উঁচিয়ে ডেকে বলল, স্যার, অরুণিকা ম্যামের চিৎকার শুনলাম মনে হলো। মেজবাহ আনমনে বলে। কি? তৎক্ষণাৎ তাদের ক্রস করে 2 জন ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে ছুটে যায়। মেজবাহ এবং গার্ড একে অপরকে একবার দেখে তারাও ছুটে যায় পেছনে। কাঙ্ক্ষিত রুমে আসতেই মেজবাহ ভিতরের দৃশ্য দেখে আবারও হকচকিয়ে যায়। পর মুহূর্তে নিজেকে সামলে তাকায় অরিনের দিকে। বেচারি মেহরাবের পা ধরে জায়ানকে ফিরিয়ে দিতে বলছে, সাথে আবোল তাবোল বুড়ি আউড়ে ক্রমাগত কিছু একটা বলছে। মেজবাহর কানে সেসব যাচ্ছে না। অবিকল 11 বছর আগে সেই দৃশ্য দেখে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। অস্পষ্ট স্বরে বলে, এত মিল কিভাবে সম্ভব? তার ভাবনার মাঝে অরিন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে তার দিকে। এক পা জড়িয়ে ধরে কান্নারত স্বরে বলে, দা ভাই, ও দা ভাই, ওকে মাফ করে দাও। ও নির্দোষ, কিছু করেনি ও। আমি ওকে ভালোবেসেছি। আমি আর বলতে পারে না অরিন। বুঝে আসে কণ্ঠস্বর। লুটিয়ে পড়ে জায়ানের রক্তে মাখা মেঝেতে। মেজবাইয়ের স্থির দৃষ্টি তখনও জায়ানের রক্তাক্ত মুখশ্রীতে আবদ্ধ। জায়ানকে স্ট্রেচারে তুলতে দেখে হতবাক সুরে ডাকে, চাঁদ। নিস্তব্ধ হসপিটালের ভিআইপি ফ্লোরের করিডোরে স্তব্ধ হয়ে বসে আছেন ওয়াহিদ পরিবারের সদস্যগণ। মাইমুনা ওয়াহিদ থেকে থেকে বিলাপ করে উঠছেন। ওনার পাশে বসা মোশাররফ ওয়াহিদ থম মেরে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মেঝেতে। মেজবাহ দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থেকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে আইসিইউর বন্ধ দরজার দিকে। অরিনের অবস্থা বড্ড সংকটময়। মাইমুনা ওয়াহিদ বিলাপ করতে করতে মোশাররফ ওয়াহিদের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্য হেসে বললেন, কনগ্রাচুলেশনস মিস্টার মোশাররফ ওয়াহিদ। সামনের নির্বাচনে
নিঃসন্দেহে আপনি বিজয়ী ঘোষিত হবেন। এখানে বসে আছেন কেন? কি আনন্দ করুন, উৎসব উল্লাসে মেতে উঠুন। স্ত্রীর কথা শুনে হতভম্ব মুখে তার দিকে তাকালেন মোশাররফ ওয়াহিদ। অবাক কণ্ঠে শুধালেন, কী সব বলছো মুনা? আমার সন্তান মৃত্যুর সাথে লড়াই করছে আর তুমি এসব প্রসঙ্গে কথা বলছো? মাথা ঠিক আছে তোমার? মাইমুনা ওয়াহিদ কণ্ঠে তেজ নিয়ে বললেন, আমার মেয়ের সম্মান বিকিয়ে যে সিম্প্যাথি পেয়েছেন পাবলিকের কাছে, সেটা সামনের নির্বাচনে জিত হাসিল করার জন্য এনাফ। সেটা বুঝতে এত সময় লাগছে কেন? বিবেক বিকিয়ে আবেগকে পুঁজি করে জিত হাসিল করা তো আপনার ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য। ভালো মানুষের অভিনয় করতে করতে সেটা ভুলে গেছেন নাকি? মোশাররফ ওয়াহিদ তিক্ত অপবাদ হজম করতে পারলেন না, রেগে বললেন, তুমি কি বলতে চাইছো আমি অরিনের এই অবস্থার জন্য দেই? নির্বাচনের জিত অর্জনের জন্য আমি আমার সন্তানের সম্মানহানি করিয়েছি? এ তো নিকৃষ্ট মনে হয় তোমার আমাকে? মাইমুনা ওয়াহিদ স্পষ্ট গলায় বললেন, আমার অরুর এই অবস্থার জন্য কেবল আপনি দায়ী। বারবার বলেছিলাম ওকে একা ছাড়বেন না। আপনার অতীতের কর্ম সুবিধার নয়। আমার ফুলের মতো বাচ্চাটার উপর অতর্কিত হামলা হওয়ার সম্ভাবনা প্রবল। শুনেছিলেন আমার কথা? দুশ্চিন্তায় অস্থির মোশাররফ ওয়াহিদ স্ত্রীর এমন কথা শুনে বিরক্ত হয়ে বললেন, বারংবার একই গান গাওয়া বন্ধ করো মুনা। আরিন এডাল, নিজের সেফটি নিজে সুনিশ্চিত করতে না পারলে সেটা আমার দোষ। অরিন আমারও সন্তান, আমি বাবা হয়ে ওর ক্ষতি করানো চাইবো? লনসেন্সের মতো কথা বলবা না একদম। মাইমুনা ওয়াহিদ দ্বিগুণ তেজ নিয়ে বললেন, অন্যের মেয়ে সম্মান নিয়ে ছিনিমিনি খেললে নিজের ঘরের সন্তান কিভাবে সেফ থাকবে? এই ভাবনা আপনার মস্তিষ্কে নাড়া দেয়নি কখনো? মোশাররফ ওয়াহিদ কিছু বলার পূর্বেই মাইমুনা ওয়াহিদ আবারও বললেন, তাকে কি প্রশ্ন করছি? আপনার বড় ছেলের দিক থেকে নজর সরানোর ফুরসত পেলে তবেই তো অরিনের দিকে ধ্যান যাবে। আমি তো ভুলেই গেছিলাম, অরিন আপনার অনাকাঙ্ক্ষিত সন্তান। মায়ের কথা এবার টনক নড়ল মেজবাহর। তাদের ঝগড়াঝাটি থামাতে এগিয়ে আসে। সামনে এসে মাইমুনা ওয়াহিদের কাছে বসতে নিলে তাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেন তিনি। শক্ত কণ্ঠে বললেন, আমার থেকে দূরে থাকো। নেক্সট টাইম আমাকে আম্মা বলে ডাকার দুঃসাহস দেখাবে না। আমি কোনো চরিত্রহীন ছেলের মা হতে চাই না। মেজবাহ আহত চোখে তাকালো। মোশাররফ ওয়াহিদ এতক্ষণ সব সহ্য করলেও এবার রেগে ওঠেন। স্ত্রীর গালে সপাটে একটা চড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বললেন, খুব তেজ বেড়েছে তাই না? খুব অন্যায় হিসাব শিখেছো। কাকে কি বলছো সেটা মাথায় রাখো। তোর মতো 2 টাকার মেয়েরা আমাদের পায়ের তলায় পড়ে থাকে জাস্ট একটা এক্সপিরিয়েন্ট লাইফ পাওয়ার সুযোগে। সৌভাগ্যক্রমে সেটা পেয়ে গেছিলে বলে খুব দেমাগ বেড়েছে। মাইমুনা ওয়াহিদ গালে হাত রেখে থম মেরে বসে থাকলেন কিছুক্ষণ। মেজবাহ বাবাকে কিছু বলার আগেই তার কানে আসলো জোরালো থাপ্পড়ের আওয়াজ। মোশাররফ ওয়াহিদ গালে হাত রেখে হতভম্ব চোখে তাকিয়ে আছেন স্ত্রীর দিকে। মাইমুনা ওয়াহিদ তাকে অবাক করে দিয়ে পুনরায় 2টো থাপ্পড় দিয়ে কলারে হাত রেখে তাকে টেনে দাঁড় করিয়ে আরও 2টো থাপ্পড় দিলেন। মোশাররফ ওয়াহিদ কিছু বলার আগে মাইমুনা ওয়াহিদ কণ্ঠে তেজ নিয়ে চিল্লিয়ে বললেন, তোর মতো টাকা পয়সা না থাকলেও স্বভাবে আচরণে আমি ছোট লোক নই। টাকার অঙ্কে হিসাব করতে গেলে তোর মন মানসিকতা এতটাই নিচু যার মূল্য 2 টাকাও নয়। মোশাররফ ওয়াহিদ কিছু বলতে নিলে পুনরায় তার গালে সশব্দে চড় বসিয়ে মেজবাহর দিকে আঙ্গুল তাক করে মাইমুনা ওয়াহিদ বললেন, টাকা আছে বলেই চরিত্র বিকিয়ে দেয়া তোর কর্ম, আমার নয়। ঘরে স্ত্রী রেখে সো কল্ড ফ্রেন্ডের সাথে অনৈতিক কর্মে লিপ্ত হয়ে এমন চরিত্রহীন সন্তান জন্ম দেয়া তোর পারিবারিক শিক্ষা, আমার নয়। তোর পাপকে ফুলের মতো যত্ন করে বড় করে তোলা আমার শিক্ষা, অথচ নিজের সন্তানের কদর করার সময়টুকু তোর হয়নি। ওর মাঝে যতটুকু বিবেকবোধ দেখিস সবটা আমার পরিশ্রমের ফল। মোশাররফ ওয়াহিদ অবাক চোখে দেখলেন স্ত্রীকে। কিছু বলতে নিলে মাইমুনা ওয়াহিদ পুনরায় বললেন, শেকড়ের টান বলে একটা কথা আছে।
যার বাপ মা চরিত্রহীন তার সন্তান ভালো হবে এটা আশা করাটাই বিরাট বড় ভুল ছিল আমার। আর ওই ভুলের মাসুল দিচ্ছে আমার বাচ্চাটা। তোরা কি ভাবিস ঘাসে মুখ দিয়ে চলি আমি? টিভিতে স্পষ্ট দেখেছি যাদের রক্তাক্ত চেহারা। আমার অরিনের এত বড় সর্বনাশ তোর গুণধর পুত্রের জন্য হয়েছে সেটা বুঝতে বাকি নেই আমার। মেজবাহ সবটা শুনে ধপ করে বসে পড়ে বেঞ্চে। শরীরটা রোবটিক ভঙ্গিতে দেওয়ালে ঠেকিয়ে সম্পূর্ণ ভার ছেড়ে দিয়ে নিষ্প্রাণ চোখে তাকায় সিলিংয়ের দিকে। অদ্ভুতভাবে 11 বছর আগের সেই জঘন্য অতীত পুনরায় ভেসে ওঠে তার মানসপটে। বাসিটির গেট দিয়ে প্রবেশ করা মাত্রই মেজবাহর চোখ গেল তার 31তম সিরিয়াস গার্লফ্রেন্ডের ক্রন্দনরত মুখশ্রীর দিকে। বেচারি কেঁদে একদম চোখ মুখ লাল করে ফেলেছে। মেজবাহু ভ্রু কুচকে এগিয়ে গিয়ে শুধালো। কি হয়েছে অনু? অনিন্দিতা সিকদার, সেকেন্ড ইয়ারের ম্যাথ ডিপার্টমেন্টের ব্রাইট স্টুডেন্ট, ছাত্রী হিসেবে দুর্দান্ত। তবে এই প্রথম তার রেকর্ড ভেঙে সদ্য ভর্তি হওয়া আজাদ তাওসিফ নামের এক যুবক চমৎকার রেজাল্ট করেছে। সকলে তার প্রশংসায় পঞ্চমুখ। এটাই সহ্য হয়নি আহ্লাদি অনিন্দিতার। সবটা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে আজাদের হলের কাছে গ্যাংসহ উপস্থিত হয় মেজবাও। 2-4টা থাপ্পড় দিয়ে শাসিয়ে বলে, প্রথম পজিশনটা আমার গার্লফ্রেন্ডের। নেক্সট টাইম রেজাল্টের ঘড়ি নিচের লেভেল বুঝে উড়াবি। থার্ড ক্লাস ছোট লোকদের জন্য মুক্ত আকাশ নয়। তোরা কেবল স্বপ্নের জগতে সীমাবদ্ধ থাকার যোগ্যতা রাখিস, বুঝলি? মধ্যবিত্ত পরিবারের সন্তান আজাদ। বাবা মিস্টার আজাদ তাওসিফ একজন সফল ব্যবসায়ী, মা গৃহিণী। মেজ ভাই শাহজাদ তাওসিফ জায়ান এবং ছোট বোন তাহসিনা তাওসিফকে নিয়েই তার ছোট্ট পরিবার। বুয়েটে চান্স পাওয়ার পর এক বুক আশা নিয়ে পরিবার ছেড়ে হলে এসেছিল আজাদ। স্বপ্ন তার আকাশ ছোঁয়া, কিন্তু মধ্যবিত্তদের স্বপ্ন দেখতে মানা এই কথা সে আগে বোঝেনি। আজাদ বড্ড শান্ত প্রকৃতির ছেলে। মেধাবী হওয়ার দরুন আজীবন সময়টা কেটেছে বইয়ের সঙ্গে। অন্তর্মুখী স্বভাবের আজাদের কাছে রেজাল্টই সব কিছু। বিমর্ষ হয়ে সে চিন্তা করল, যদি এখন ঝামেলায় জড়ায় তবে সে কখনোই জিততে পারবে না। শিল্পপতি বাপের বকে যাওয়া সিনিয়র ভাইয়ের সাথে ঝামেলায় জড়ানো মানে বোকামি করা। তার চেয়ে বরং সংযত হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। সেভাবেই সময় পার হতে লাগলো। প্রথম স্থানটা ছেড়ে দিলেও দ্বিতীয় স্থান থেকে কখনোই তাকে টলাতে পারেনি কেউ। আর দ্বিতীয় হওয়া নিয়েও অনেক সমস্যা ছিল সিনিয়রদের। নিয়মিত মারধর, অযাচিত র্যাগ, যাতা বলে অপমানিত হওয়া খুবই কমন দৃশ্য হয়ে গেছিল। তাকে টিচারদের কাছেও খারাপভাবে প্রেজেন্ট করতেও বাদ রাখেনি। একটা পর্যায়ে ক্লান্ত আজাদ হীনমন্যতায় ভুগতে লাগলো। বাসায় কাউকে কিছু বলতে না পেরে ভিতরে ভিতরে একদম ভেঙে পড়ে। চোখের স্বপ্নের বদলে দেখা যেত এক রাশ হতাশা। এসবের মাঝে আজাদের কানে একটা সুখবর আসে। তার মেজ ভাই জায়ান ইউরোপের একটা স্বনামধন্য মেডিকেলে চান্স পেয়েছে। কথাটা শুনে তার ভিতরে একটা সুপ্ত অভিলাষ জেগে ওঠে। সে চিন্তা করে এবার ফাইনালে দুর্দান্ত রেজাল্ট করে সেও অন্যত্র গমন করবে। তবে সিনিয়রদের ব্যাড বুকসে এসে পড়া মানে ভার্সিটি জীবন তছনছ, এটা বুঝতে বড্ড দেরি করে ফেলেছিল আজাদ। ফাইনাল এক্সামে দুর্দান্ত ফলাফল করে পুনরায় ডিপার্টমেন্টে সাড়া ফেলে দেয় আজাদ। সবার মুখে মুখে তার নাম। বাসায় ফোন দিয়ে বড্ড উৎফুল্ল কণ্ঠে সকলকে জানায় তার রেজাল্টের কথা। কে জানতো এটাই ছিল শেষ ফোন কল। পরের দিন সকালে তার লাশ পাওয়া যায়। বহুতলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এমনটাই উঠে আসে রিপোর্টে। কারণ হিসেবে জানা যায়, গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলের গোপন মুহূর্ত ফাঁস হওয়ার সময় মানসিক চাপ সহ্য করতে না পেরে এমন একটা পদক্ষেপ নিয়েছে আজাদ। অতি শোকে পাথর আজাদের বাবা নিষ্প্রাণ কণ্ঠে বলে, আমার ছেলে কোনোরূপ কোনো সম্পর্কে জড়িত ছিল না। এটা আত্মহত্যা নয়, এটা খুন। আমি এর শেষ পর্যন্ত দেখে ছাড়ব। এই একটা ভুল
পদক্ষেপ কেড়ে নেয় একটা সুখী পরিবার। মধ্যবিত্তদের গলা উঁচিয়ে প্রতিবাদ করতে নেই, সেটা আবারও প্রমাণিত হয়। আজাদের লাশ নিয়ে যাওয়ার হয় বাড়িতে। তাকে দফন করার পূর্বেই হার্ট অ্যাটাকে মারা যান আজাদের মা। একাধারে পরিবারের দুটো মানুষকে হারিয়ে ভেঙে পড়ে সকলে। সব থেকে বেশি ভেঙে পড়ে তাহসিনা। জায়ান বুকে পাথর চেপে বোনকে সান্ত্বনা দেয়। সময় পেরিয়ে যায়। আজান তাওসিফ তখনও হন্য হয়ে প্রমাণ খুঁজছিলেন। আজাদের ধারণকৃত ভিডিওটির সত্যতা যাচাই করে জানা যায় ওটা সত্য। সব দিকে নেগেটিভ উত্তর আসলেও আজান তাওসিফ বিশ্বাস হারাননি। জায়ানের বিদেশে পাড়ি জমানোর ডেট এগিয়ে আসলেও সে নারাজ বাহিরে যেতে। আজান তাওসিফ আর জোর করেননি। দুই সন্তানকে বুকে আগলে রাখার লোভটা ওনাকে কাবু করে ফেলেছিল। জোহরের নামাজ শেষে আজান তাওসিফ বাসায় ঢুকতেই দেখেন সোফায় গা এলিয়ে বসে আছে আজাদের সিনিয়র নামের সেই বখাটে ছেলেরা। আজাদ তাওসিফ ভিতরে ঢুকে রাগান্বিত স্বরে প্রশ্ন করেন, তোমরা এখানে কেন? ভিতরে কিভাবে আসলে? বের হও এক্ষুনি। এসব শুনে হো হো করে একযোগে হেসে ওঠে তারা। একজন উঠে এসে দরজা বন্ধ করে বলে। আজান তাওসিফ ভেতরে ঢুকে এদিক ওদিক উকি দিয়ে ছোট মেয়েকে খুঁজলেন। তার উকিঝুঁকি দেওয়া দেখে মেশবাও বিশ্রীভাবে হেসে বলল, আপনার মেয়ে কঠিন বুদ্ধিমতী। এক গ্লাস পানি চেয়েছিলাম, আনছি বলে সেই যে রান্নাঘরে গিয়ে নিজেকে বন্দি করেছে, আর বেরোয়নি। ইমপ্রেসিভ ভাই, ইমপ্রেসিভ। আপনার সব কয়টা বাচ্চা এত ব্রিলিয়ান্ট কেন? হ্যাঁ। আজান তাওসিফ তাদের জঘন্য ইঙ্গিতের প্রশ্নে দিশেহারা বোধ করেন। কণ্ঠে রাগ ঢেলে বলেন, আমার বাসা থেকে বেরিয়ে যাও নোংরা ছেলে। তোমার মুখ দেখতেও আমার ঘৃণা হয়। মেশবাহ কুটিল ভঙ্গিতে হাসে। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বেখেয়ালি স্বরে বলে, নো টেনশন, আপনার মেয়ে জামাই হতে আসেনি, বেরিয়ে তো যাবই। তার আগে আপনার মাথা থেকে এই জাস্টিসের চিন্তাটা বের করে যাব, তাই না? আজান তাওসিফ বিরক্ত হয়ে বলেন, আমাকে হুমকি দিয়ে লাভ নেই। আমি পিছুপা হব না। আমার সন্তানের খুন হয়েছে, সেটা আমি প্রমাণ করেই ছাড়ব। ধৈর্যহীন মেশবাহর মস্তিষ্ক খট করে গরম হয়ে যায়। রেগে বলে ওঠে, এই 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 বুড়ো, একদম চুপ চুপ। এত পেঁচাল ভাল লাগে না। এই শোন ভাই, সহজ ভাষায় বলছি, কেসটা উঠিয়ে নে, ঠিক আছে? তোর আরো দুটা সন্তান এখনো জীবিত, দরকার পড়লে একটা বিয়ে করে আবার সংসার সাজিয়ে নে। আমার ব্যাড বুকেস আসলে জীবন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ। সন্তানের বয়সী ছেলের এহেন আচরণে থমকে যান আজাদ তাওসিফ। বাক রুদ্ধ হয়ে তাকিয়ে থাকেন স্রেফ। মেজবাহ বিরক্ত হয়ে বলে, আপনার কৌতূহলী প্রশ্নের সব জবাব আমি দিয়ে দেব, তবে আপনাকে কেস উঠিয়ে নিতে হবে। আজান তাওসিফ কিছু একটা ভেবে বলেন। ঠিক আছে, বলো। মেজবাহ হামি দিয়ে বলতে শুরু করে, আপনার ছেলে একটু বেশিই ব্রিলিয়ান্ট ছিল। আমার গার্লফ্রেন্ডকে টপকে টপার হবার বড্ড শখ ছিল তার, তাই একবারে টপকে দিয়েছি। সে আগে থেকেই আমাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। সেদিন সন্ধ্যার পর গিয়ে ওকে মারধর করে ছাদে নিয়ে যাই। এরপর ওকে দুটো অপশন দিয়েছিলাম। আজান তাওসিফ উত্তেজিত হয়ে প্রশ্ন করে। কি অপারেশন? মেজবাহ বিরক্ত হয়ে বলে, আমাদের স্মাগলিং সেক্টরে কাজ করতে হবে, নয়তো মৃত্যু চুজ করতে হবে। সে সেকেন্ড অপশন চুজ করেছে, তাই তাকে ছাদ থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। লাথিটা আমি মেরেছিলাম, এই যে এই যে এই 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 পাটা দিয়ে, বুঝলেন? এই পাটা দিয়ে, বুঝলেন? কথাটা বলেই বাম পাটা নাড়িয়ে দেখালো, যেন খুব মজার কিছু বলেছে। আজান তাওসিফের বুকটা কেঁপে ওঠে। ভাঙা গলায় প্রশ্ন করেন, কি বলে বাধ্য করা হয়েছিল ওকে? আর এসব ভিডিও, ওগুলো কি? মেজবাহ কুটির হেসে বলল, আপনারা একটু বেশি ব্রিলিয়ান্ট। কোথায় কোথায় নাই কান্নাকাটি করবেন তা নয়, ঠিকই মূল পয়েন্ট ধরে বসে আছেন। আপনার গুণধর পুত্রের গোসলের ভিডিও ধারণ করা হয়েছিল, এরপর সেটা দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করা হয়। আপনার অতি নাজুক পুত্র এতেই দম ছেড়ে দিয়েছে। আজান তাওসিফ রীতিমতো আটকে ওঠেন।
আজাদ তার প্রথম সন্তান, তার প্রতি আবেগটা অন্যরকম। সেই সন্তানের বিষয়ে এরকম কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারলেন না তিনি। হুঁশ হারিয়ে বললেন, নোংরা নর্দমার কীট কথাকার, বেরিয়ে যা আমার বাসা থেকে কাপুরুষের দল। আমার সন্তানকে আমি জাস্টিস পাইয়ে ছাড়বো, কেউ আমাকে আটকাতে পারবে না। এই কথায় রেগে ওঠে মেজবাও। শুরু হয় তুমুল কথা কাটাকাটি। এক পর্যায়ে রাগে অগ্নিশর্মা হয়ে আজাদ তাওসিফের গায়ে হাত তুলে মেজবাও। আজান তাওসিফ পাল্টা আঘাত করে মেজবাহের মা বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মেজাজ খুঁয়ে আজান তাওসিফের গলা চেপে ধরে মেজবাও। রান্নাঘরে ভেন্টিলেটর থেকে এই দৃশ্য দেখে হুড়মুড়িয়ে দরজা খুলে বেরিয়ে আসে তাহসিনা। বাবার দিকে ছুটে যাওয়ার আগেই তার শরীর ছুঁয়ে যায় অপবিত্র কয়টা মাতাল হাত। রাগে মানবিকতা হারিয়ে ধারালো রামদা দিয়ে তাওসিনার সামনে জবাই করা হয় আজান তাওসিফকে। সে সময় হিসি হিসে মেজবাও বলে, জাস্টিস লাগবে তাই না? জাস্টিস? কথা বলার জন্য কণ্ঠনালী অক্ষত না থাকলে কথা কিভাবে বলবি সেটাই আমি দেখব। বল বল, কথা বল, বল বল, বলছিস না কেন রে, বল। বলেই জোরালো কোপে মাথাটা আলাদা করে। সাথে সাথে রক্ত ছিটকে পড়ে মেজবাও শরীরে। আলাদাকৃত মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করে মাথাটা তাহসিনার কোলের কাছে ছুঁড়ে মারে মেজবাহ। হতভম্ব মেয়েটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে। ঠিক সে সময় শোনা যায় কলিং বেলের আওয়াজ। এতটুকু মনে পড়তেই হাঁসফাঁস করে ওঠে মেজবাও। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে। পুরো শরীর জুড়ে কম্পন। বাকি অংশটুকু মনে করতে চাইল না সে। নিজেকে সামলে পুনরায় এগিয়ে গেল আইসিইউর বন্ধ দরজার সামনে। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে এসে বললেন, হসপিটালের সামনে নেমেছে আমজনতার ঢল। ধর্ষকের শাস্তি চেয়ে হসপিটালের বাইরে সমবেত হয়েছে অরিনির ভার্সিটির কিছু শিক্ষার্থী, বিশেষ শিল্পপতি ও রাজনীতিবিদ, এবং তাদের ঘিরে সাংবাদিকদের আনাগোনায় স্পষ্ট পরিলক্ষিত। হসপিটালের কর্তৃপক্ষ রীতিমতো হিমশিম খাচ্ছে এত ভিড় সামলাতে। কিছুক্ষণ পর হসপিটালের সামনে উপস্থিত হয় দুটো কালো রঙের গাড়ি। দায়িত্বরত দারোয়ান তৎক্ষণাৎ গেট খুলে সালাম দেয়। প্রথম গাড়ির দরজা খুলে অস্থির পায়ে হসপিটালের দিকে এগিয়ে যায় মেজবাহ ওয়াহিদ, মেজবাহুর স্ত্রী সোফিয়া রাহবার এবং তার মা। দ্বিতীয় গাড়িটা থেকে বের হয়ে আসে মেহরাব এবং তার পিয়ে কৌশিক মজুমদার। দুজনে অফিসিয়াল গেটআপে হাজির হয়েছে দেখে অনেক মানুষ উৎসুক চোখে দেখছে তাদের। সোফিয়া 5 মাসের উঁচু পেটটা সামলে দ্রুত হাঁটতে বেশ হিমশিম খাচ্ছে। পেছন থেকে তার মা বলে, ধীরে সুস্থে হাঁটতে পারিস না? বাচ্চাটা কিছু হলে মেজবা তোকে তুলে আছাড় দিতে দুবারও ভাববে না। চিন্তায় অস্থির সোফিয়া দ্রুত কদম চালিয়ে সামনে যেতে যেতে বলল, ওই মানুষটা বড্ড একা মা, ওর আমাকে দরকার, ভীষণ দরকার। হসপিটালের ভিআইপি ফ্লোরে এসে লিফট থামতেই একে একে বের হলো মেহরাব, কৌশিক, সোফিয়া এবং তার মা। সোফিয়া দ্রুত কদমে এগাতে নিলে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তৎক্ষণাৎ সোফিয়ার মা টেনে ধরে তার ডান হাতের কবজি। সোফিয়া চোখ খুলে বড় বড় শ্বাস নেয়। সম্পূর্ণ দৃশ্য দেখে সোফিয়ার মা শায়লা রাহবার হাঁ হুতাশ করে উঠলেও মেহরাব শান্ত সুরে বলল, এই সময় এতটা অসাবধানতা বাচ্চার জন্য ক্ষতিকর। সোফিয়া কথা না বাড়িয়ে সাবধানে সামনে এগোতে থাকে। সামান্য এগোতেই চোখে পড়ে শাশুড়ি এবং শ্বশুরকে। তাদের সামনে দাঁড়িয়ে সালাম বিনিময় করে টুকটাক কথা বলে সোফিয়া অস্থায়ী চিত্তে শুধালো, আম্মা, আপনার ছেলে কোথায়? মাইমুনা ওয়াহিদ রক্তিম চোখে তাকালো। বাইরের মানুষের সামনে সিন ক্রিয়েট করতে চাইলেন না। অস্বাভাবিক শান্ত স্বরে বললেন, সামনের কেবিনের দিকটা চেক করে দেখো, ওই দিকেই আছে সম্ভবত। নিজের মাকে রেখে ঝটপট উঠে দাঁড়িয়ে অপ্রস্তুত কণ্ঠে সোফিয়া বলল, আমি একটু আসছি। কেউ তেমন একটা নজর দিল না সেদিকে। তবে সোফিয়ার মা খানিকটা বিরক্ত হলেন। মেহরাব তীক্ষ্ণ নজরে পরখ করল সবটা। কৌশিক সোফিয়ার যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, স্বামী পাগল মহিলা কথাকার।
মেহরাব এতক্ষণ নীরব থাকলেও এবার গলা খাকারি দিয়ে সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। মোশাররফ ওয়াহিদ চোখ তুলে তাকিয়ে প্রশ্ন করলেন। তোমাদের পরিচয়? মেহরাব নিজের পরিচয় দিয়ে বলল। মিস অরুণিকা ওয়াহিদের কি অবস্থা? ডাক্তার কি বলছেন? মোশাররফ ওয়াহিদ দুঃখী কণ্ঠে বললেন। বাঁচার সম্ভাবনা খুব কম। আমার বাচ্চাটাকে একদম মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো ওই জানোয়ার। মেহরাব নির্লিপ্ত স্বরে বলে। আপনারা রেপ কেসের ডায়েরির কাটছিলেন, তবে যেহেতু ইনভেস্টিগেশন করে আমরা জেনেছি দ্যাট ওয়াজ নট এ রেপ কেস। মোশাররফ ওয়াহিদ বিরক্ত হয়ে বললেন। অনলাইনের ভিডিওগুলো স্পষ্ট প্রমাণ সব কিছুর। এর বেশি কিছু আমি জানি না, জানতেও চাই না। আমার ফুলের মতো বাচ্চাটার জীবন ধ্বংস করে দিয়েছে ওই বাস্টার্ড। এর ফাঁসি হওয়া উচিত। তোমার প্রসিডিউর স্টার্ট করো। তোমার সিনিয়রদের সাথে আমি কথা বলে নেব। সরি স্যার, বাট আইন সবার জন্য সমান। আপনাদের প্রসেস মানতে হবে এবং আসল সত্যটা উদ্ঘাটন করতে আমাদের সহায়তা করতে হবে, অন্যথায় আমরা ভিন্ন ব্যবস্থা নিতে বাধ্য হব, যেটা আপনাদের জন্য খুব একটা সম্মানজনক হবে না। মোশাররফ ওয়াহিদ দাঁতে দাঁত পিষলেন, বিড়বিড়িয়ে বললেন। সবাই বৃহৎ জ্ঞানী, স্ট্যাটাসের থেকে চাপার জোর বেশি হয়েছে। সব কয়টাকে দেখে নেব। ওই মেম সাহেব অপদাটা কোথায় গিয়ে দুঃখ বিলাস করেছে কে জানে। আজকের দিনটা কুফা। এতক্ষণ খুব মনোযোগ দিয়ে সব কথা শুনছিলেন মাইমুনা ওয়াহিদ। মেহরাবের দিকে এক পলক তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন। জাত কেমন আছে? ডক্টর কি বলেছে? মেহরাবের ভুরুজোড়া কিঞ্চিত কুঁচকে গেল, নিজেকে সামলে উত্তর দিল। সৌভাগ্যক্রমে ওনার হার্ট ডান সাইডে, গুলিটা বাম সাইডে লাগার কারণে এখনও শ্বাস নিচ্ছেন, তবে অবস্থা ক্রিটিক্যাল। বাঁচার সম্ভাবনা অনলি 10%। মাইমুনা ওয়াহিদ কাপা কণ্ঠে জিজ্ঞেস করলেন। পিস্তলে কি অরিনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? মেয়েরা বুঝলো মাইমুনা ওয়াহিদের চিন্তা। হাজার হোক মায়ের মন, খানিকটা ইতস্তত করে উত্তর দিল। রিপোর্ট এখনও আসেনি ম্যাম, বিষয়টা শনাক্ত করা যায়নি এখনও। মাইমুনা ওয়াহিদ বুকে পাথর চেপে রেখে বললেন। বাবা, আমার নম্বরটা রাখো। রিপোর্ট আসলে সাথে সাথে একটু জানিয়ে দিও। এই উপকার করলে আমি কৃতজ্ঞ থাকব। মেয়েরা প্রফেশনাল ক্যারেক্টার থেকে বেরিয়ে কোনো দ্বিধা ছাড়া এগিয়ে গেল মাইমুনা ওয়াহিদের সামনে। হাঁটু গেড়ে ফ্লোরে বসে ওনার চোখে চোখ রেখে বলল। ম্যাম, আমি আপনার সন্তানের মতো। এই সামান্য বিষয়ে এতটা ফর্মালিটি দেখানোর প্রয়োজন নেই, তবে আমার অনুরোধ থাকবে একটুখানি নিজের খেয়াল রাখুন। রিপোর্ট যাই আসুক, আপনাকে আপনার সন্তানের জন্য লড়তে হবে, এটা সুনিশ্চিত। আপনি এই বিষয়ে মনোবল হারালে আমরা অরুণিকা ওয়াহিদ, অরিন নামক এই উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলব। এইটুকু সান্ত্বনা ভেঙে গুড়িয়ে দিল মাইমুনা ওয়াহিদের নিরেট সত্তা। বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি। মেহরাব আগ বাড়িয়ে কিছু না বলে সোফিয়ার মাকে ইশারা করে বলল, ওনার খেয়াল রাখুন। কথাটুকু বলে এস্তপায়ে স্থান ত্যাগ করে মেহরাব এবং কৌশিক। কত শত সত্য উন্মোচন বাকি সেটা কেবল সময় বলবে। মেজবাহুর পুরো নাম মেহরাজ ওয়াহিদ মেজবাহ। যারা ভুলে গেছেন তাদের জন্য রিমাইন্ডার। ভাবলের সিন ভঙ্গিতে গা এড়িয়ে বেঞ্চে বসে থাকা মেজবাহুর সামনে ছোট ছোট কদম ফেলে উপস্থিত হয় সোফিয়া। মেজবাহুর একদম সামনে দাঁড়ালেও নির্বিকার মেজবাহ তাকে খেয়াল করেনি। সোফিয়া এবার পূর্ণাঙ্গ দৃষ্টি রাখলো মেজবাহুর উপর। সবসময় পরিপাটি থাকা ছেলেটা আজ বড্ড অগোছালো। ফর্সা চেহারায় রক্তিম ভাব, চোখের নিচে হালকা কালচে দাগ, ইন করে রাখা শার্টটা এলোমেলো, হাত ঘড়িটা উল্টো পড়েছে। সবসময় ফ্যাশন নিয়ে সচেতন থাকা মানুষটা কুচকানো শার্ট পরেই বেরিয়ে এসেছে। একটা দীর্ঘশ্বাস অজান্তেই বেরিয়ে আসে ভেতর থেকে। সোফিয়া সামান্য এগিয়ে গিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। দুহাতে মেজবাহর মুখটা ধরে সামান্য উপরে তুলে বলে, আমার দিকে তাকান। মেজবাহ নজর মেলাতে পারে না। সোফিয়া আবারও একই কথা বললে মেজবাহ নিরুত্তর থাকে। কেবল চোখ দিয়ে গড়িয়ে পড়ে অনুতাপের অশ্রু। সোফিয়ার অন্তঃকরণ বিচলিত হয়, অস্থির কণ্ঠে বলে,
মেহরাজ, আমার মেহরাজ, কি হয়েছে? তাকান আমার দিকে। প্রিয় নারীর সংস্পর্শে এসে মেজবাহ মোমের মতো গলে যায়। সোফিয়ার কোমর ঝাপটে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে, অস্পষ্ট স্বরে বলে, অতীত আমাকে ধ্বংস করে দিল সফি, আমার সব কিছু কেড়ে নিল। একটা ভুল আমার আজীবনের সুখ নিশ্চিহ্ন করে দিল। আমি পাপী, তবে শাস্তি কোনো নির্দোষের ঘাড়ে পড়ল কেন? কেন শাস্তি নির্দোষের ঘাড়ে পড়ল? আমি 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 পারছি না সফি, আমি 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 ক্লান্ত সফি, আমি ক্লান্ত। মেজবাহুর আকস্মিক এমন ঝাপটে ধরায় সোফিয়া কিঞ্চিত ব্যথা পেল। নিজেকে সামলিয়ে মেজবাহুর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি অতীতের মেজবার নেই মেহরাজ। আপনি এখন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। অতীত পাল্টানো যায় না, তবে আল্লাহর উপরে ভরসা রাখুন। তিনি সবটা জানেন এবং উনি যা করেন ভালোর জন্যই করেন। হতাশ হবেন না প্লিজ। মেজবাহ সোফিয়ার নরম উদরে মুখ গুজে অস্পষ্ট হয়ে বলল, আমার আমার শাস্তি আমার আমার কলিজার টুকরা কেন পেল? কেন কেন? আমার ভেতরটা অনুতাপে কুকড়ে যাচ্ছে, কুকড়ে। আমি ব্যর্থ, আমি লজ্জিত, আমি অপরাধ স্বীকার করে প্রস্তুত ছিলাম। তবুও তবুও কেন আমার বোনটাকে মাসুল দিতে হলো? সোফিয়া, আমি আমি নিতে পারছি না এসব আম্মা বলে আমি জড়াসা। মেজবাহুকে অস্থির হতে দেখে সোফিয়া আরো একটু ঘনিষ্ঠ হয়ে একদম মিশে যায় মেজবাহুর বাহু বন্ধনে। পিঠে হাত রেখে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলে, হুশ, একদম কাঁদবেন না। যা হয়ে গেছে সেটা পরিবর্তনের সুযোগ নেই। ভুল যেহেতু আমরা করেছি, তাই অরুণের জীবনটা গুছিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। আমাদের অরুণী ভীষণ ভালো থাকবে মেহরাজ। আমরা ওকে বেস্ট লাইফ দেব। আপনি ভেঙে পড়লে আমরা অরুণীকে চিরতরে হারিয়ে ফেলব। আপনি কি চান সেটা? মেজবাহ বাচ্চাদের মতো দুদিকে মাথা দুলালো, অর্থাৎ না। সোফিয়া সামান্য সরে আসতে নিলে আচমকা ব্যথায় সূচক শব্দ করে ওঠে। মেজবাহ যেন হুঁশে ফিরে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে আলতো করে নিজের কোলে বসায়, ব্যগ্র কণ্ঠে বলে, আরে ওকে সফি, বাবু ঠিক আছে? ব্যথা পেয়েছো? ডক্টর ডক। সোফিয়া চোখ মুখ কুঁচকে বলে, অস্থির লাগছে। বোরখা নিকাবটা খুলে একটু রেস্ট নিতে পারলে ভালো লাগতো। মেজবাহ তড়িঘড়ি করে ওকে কোলে তুলে পাশের কেবিনে নিয়ে যায়। ফ্লোরটা সম্পূর্ণ বুক করা, সম্পূর্ণ অ্যাক্সেস এখন ওয়াহিদ ফ্যামিলির হাতে। এজন্যই মেজবাহুকে বেগ পোহাতে হলো না। দ্রুত কেবিনে ঢুকে দরজা লক করে সোফিয়ার বোরকা হিজাব সরিয়ে দিতে দিতে বলে, এসব এখন কেন পড়েছো? তুমি জানো না তোমার শ্বাসকষ্টের তীব্র সমস্যা আছে? সোফিয়া স্মিত হেসে বলল, আমার শরীরের 1 ইঞ্চি অংশ অন্য পুরুষের নজরে আসার আগে আমার মৃত্যু হোক। আমি আপনার অর্ধাঙ্গিনী। আমার সর্বত্রে কেবল আপনার অধিকার আছে মেহরাজ। আপনি ব্যতীত অন্য পুরুষের অনাকাঙ্ক্ষিত দৃষ্টি আমার জন্য হারাম বলে আমি জানি। মেজবাহ ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে বলল, আই ডোন্ট ডিজার্ভ ইউ। তুমি পবিত্র, অথচ আমি পাপের রাজত্বে রাজ করা এক দুশ্চরিত্র সত্তা। ইউ ডিজার্ভ বেটার। সোফিয়া ম্লান হেসে বলল, আপনি আমার কাঙ্ক্ষিত এবং একমাত্র ঠিকানা। এর বাইরে কোনো যুক্তি, তর্ক, ন্যায়, অন্যায় কিংবা পাপ পবিত্রের হিসাবে আমি যেতে চাই না। ভাগ্যের ফেরে আপনাকে পেয়েছি। আপনাকে ঘিরেই আমার সমস্তটা বিলীন করেছি। শেষ মুহূর্তে এসে আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করলে আমি আপনাকে কখনো মাফ করতে পারবো না মেহরাজ। মেজবাহ নিশ্চুপে সবটা শুনে কাতর চোখে তাকিয়ে বলল, বদদোয়া সইবার সক্ষমতা নেই সফি, দোহাই লাগে একটু শান্তি দাও। সোফিয়া মেজবাহুর বুকে মাথা রেখে বলে, আমাকে বুকে নিয়ে একটু ঘুমোবেন? মেজবাহ অস্থির চিত্তে বলে, ওরির অবস্থা খুবই ক্রিটিক্যাল সফি, এই অবস্থায়। কথা শেষ করতে না দিয়ে সোফিয়া বলল, আল্লাহর উপরে ভরসা রাখুন। আমার অরুণের কিচ্ছু হবে না। অরুণকে সামলাতে হলে আপনার সুস্থতা জরুরি। মেজবাহু আর কথা বাড়ালো না, চুপচাপ ভদ্র বাচ্চার মতো সোফিয়াকে বুকে আগলে নিয়ে চোখ দুটো বুজে ফেলল। গত 3 দিন যাবৎ নির্ঘুম মেজবাহু কিছুক্ষণের মধ্যে তলিয়ে গেল গভীর নিদ্রায়। স্বপ্নে ভেসে উঠল অতীতের আরেক খণ্ডচিত্র।
আজান তাওশিফের খণ্ডিত লাশ দেখে তাহসিনা রীতিমতো আটকে উঠেছিল। কাটা মাথাটা ভয়ঙ্কর দেখাচ্ছিল, চোখ দুটো বিভৎসভাবে তাকিয়েছিল তাহসিনার কন্দনরত মুখের দিকে। মেয়েটা চিৎকার দিয়ে পিছনে সরে যেতে নিলে মেজবাহর বাকি বন্ধুরা হো করে হেসে ফেলে। একজন তাহসিনার গাল ছুঁয়ে দিয়ে বলে। মেজবাহু আর কথা বাড়ালো না, চুপচাপ ভদ্র বাচ্চার মতো সোফিয়াকে বুকে আগলে নিয়ে চোখ দুটো বুজে ফেলল। গত 3 দিন যাবৎ নির্ঘুম মেজবাহু কিছুক্ষণের মধ্যে তলিয়ে গেল গভীর নিদ্রায়। স্বপ্নে ভেসে উঠল অতীতের আরেক খণ্ডচিত্র। আজান তাওশিফের খণ্ডিত লাশ দেখে তাহসিনা রীতিমতো আটকে উঠেছিল। কাটা মাথাটা ভয়ঙ্কর দেখাচ্ছিল, চোখ দুটো বিভৎসভাবে তাকিয়েছিল তাহসিনার কন্দনরত মুখের দিকে। মেয়েটা চিৎকার দিয়ে পিছনে সরে যেতে নিলে মেজবাহর বাকি বন্ধুরা হো করে হেসে ফেলে। একজন তাহসিনার গাল ছুঁয়ে দিয়ে বলে। ভয় পেলে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না। ভয় পেয়ে আমাদের জড়িয়ে ধরলে সেটা আরো ভালো লাগতো। ওহ, কথাগুলো সুর টেনে বলে মেজবাহর এক বন্ধু। সদ্য বাবা হারানো এতিম মেয়েটা তখনও নিষ্পলক চেয়েছিল বাবার ছিন্ন ভিন্ন দেহের দিকে। টুপ টুপ করে গড়িয়ে পড়ার রক্ত দেখে ক্ষণে ক্ষণে শঙ্কিত হয়ে জড়সড় হয়ে যাচ্ছিল। অতিরিক্ত শকে মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল, অথচ নোংরা কীটগুলো তা বোঝেনি। কতগুলো হাত নানান অশ্লীল ভঙ্গিতে ছুঁয়ে দেয় তাহসিনার অপরিপক্ক শরীর, অথচ মেয়েটা তখনও ঠাহর করে উঠতে পারেনি। আচমকা কলিং বেলের শব্দে উপস্থিত 11 জন যুবক খানিকটা ভীত হয়। মেজবাহ সবাইকে চুপ করতে বলে আজান তাওশিফের খণ্ডিত দেহ একত্রে করে সোফার কভার দিয়ে ঢেকে দেয়। তারপর লম্বা লম্বা পা ফেলে দরজার দিকে এগিয়ে গিয়ে পিপ হলে চোখ রাখতেই দেখে জায়ানকে। মাথায় টুপি পরিহিত স্নিগ্ধ জায়ানকে দেখে মেজবাহর শয়তানি মস্তিষ্কে আরেক বুদ্ধি খেলে যায়। ক্যাম্পাসে আজাদের লাশ দেখতে গিয়ে মেজবাহর র্যাগিং সম্পর্কে জেনে তার গালে সপাটে দুটো চড় বসিয়েছিল জায়ান। সুযোগ মেলেনি বিধায় বদলা নেওয়া হয়নি। আজ যখন সুযোগ মিলেছে তখন হাতছাড়া করার কোনো মানে হয়? জায়ানকে অবাক করে দিয়ে গেট খুলে মেজবাহ আমোদিত গলায় বলে। ওয়েলকাম মেজো ব্রিলিয়ান্ট, কেমন আছো? জায়ান ভ্রুকুচকে রাগান্বিত স্বরে বলে। আপনি এখানে কেন এসছেন? আমার ভাই জীবিত নেই, আপনার জর্ক ফুলফিল করার জন্য। কথাগুলোতে লুকিয়েছিল এক রাস যন্ত্রণা, অথচ মেজবাহ সেসব শুনে হো হো করে হেসে বলে। তাতে কি, তোমার বোন তো আছে। আজাদের থেকেও তোমার বোনকে জার্ক দিতে আমি বেশি ইন্টারেস্টেড। তুমি চাইলে ইন্টারেস্টিং খেলায় দর্শক হতে পারো। জায়ান রেগে উঠে একটা ঘুষি মারে মেজবাহর মুখে। ড্রাগ এডিক্ট মেজবাহর শরীরে যেন অমানুষ ভর করে। জায়ানকে ভেতরে নিয়ে কয়েকজন মিলে বেধড়ক মারধর করে। জায়ান নিবু নিবু চোখে এক পলক বোনের দিকে তাকাতেই দেখে তাহসিনা এক দৃষ্টিতে মেঝে পড়ে থাকা লাল তরলের দিকে তাকিয়ে আছে। ঘণ্টাখানেক পর মুখের উপর এক পশলা পানির ঝাপটা পড়তেই আস্তে ধীরে চোখ মেলে তাকায় জায়ান। শরীরের অস্বাভাবিক ব্যথা খানিকটা হালকা লাগলেও মনে হচ্ছে কোনো এক স্বপ্নের দুনিয়ায় বাস করছে সে। কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে। তবে মেয়েলি কান্নার সুরে সেই বিভ্রম কেটে যায়। চোখ মেলে সামনে তাকাতেই দেখে তার বোনকে মেজবাহর এক বন্ধু বলছে। তুমি জামা খুলে বিবস্ত্র না হলে মেজবা এখনই তোমার ভাইয়ের গলাটা শরীর থেকে আলাদা করে দিবে, ঠিক তোমার বাবার মতো। ইয়ার কাউন্টডাউন স্টার্টস নাও। 1 2 3। তাহসিনা চিৎকার দিয়ে কাঁদছে। এতে মেয়েটা তার শেষ আশ্রয়টা কোনো কিছুর বিনিময়ে হারাতে চায় না বলেই নিজের সম্ভ্রম হারাতে দ্বিধা করল না। স্রেফ সৃষ্টিকর্তার নিকট জানিয়ে রাখলো এক নীরব আর্জি। জায়া নিভু নিভু চোখে ওসব দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার হাত পা এবং মুখ বাঁধা। সামনে একটা বড় রামদা নিয়ে বসে আছে মেজবা। মুখে কিছু বলতে না পারলেও পরক্ষণে মাথা ঝাঁকিয়ে জায়ান বোঝাতে চাইল। এমন করিস না বোন, সম্মান বিকিয়ে বাঁচার চাইতে সম্মানের সহিত মরে যাওয়া ঢের ভালো। তাহসিনা
শুনল না। তাদের কথা মতো দেহের আবরণ ত্যাগ করলে সকলে হই হুল্লোড় করে উঠল। তাহসিনা লজ্জায় দু চোখ বুজে কেঁদে ওঠে। মেজবাহর এক বন্ধু শীষ বাজিয়ে বলে, জায়ানের গলার কাছেই রামদাটা এবার হৃৎপিণ্ডের কাছে এনে মেজবাহ বলল, এই অপরূপ সৌন্দর্যের ভাগ নির্দ্বিধায় কোনো জোর জবরদস্তি ছাড়া আমার ফ্রেন্ডদের মাঝে বিলিয়ে না দিলে তোমার পরিবারের চতুর্থ সদস্যকে কোরবানির পশুর মতো জবাই করা হবে। সো আর ইউ রেডি হানি? তাহসিনা চিৎকার করেনি, নিজেকে বিলিয়ে দিয়েছিল সেই পশুদের হাতে। তবে মেজবাহ সেদিকে ধ্যান দেয়নি, সে তো জায়ানকে শাস্তি দিতে ব্যস্ত ছিল। তাহসিনার মুখ থেকে সামান্য যন্ত্রণা মিশ্রিত চিৎকার শোনা গেলে সাথে সাথে জায়ানের বুকে রামদা দিয়ে একটা করে টান দেওয়া হতো। তাহসিনা জ্ঞান হারানোর আগ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করে তার ভাইকে বাঁচাতে। পরিশেষে সফল হলেও মেয়েটা নিজেই প্রাণ ত্যাগ করে সেই পাশবিক নির্যাতনের ফলে। মেজবাহর বন্ধুরা যখন বিষয়টা টের পায় তখন বহু দেরি হয়ে গেছে। ক্ষত বিক্ষত শরীরটার একটা অংশ অক্ষত ছিল না। সবাই বেশ ভয় পেয়ে যায়। তিনটা লাশের অবস্থা দেখে বুঝতে বাকি থাকবে না যে এগুলো মার্ডার। ওরা বুদ্ধি করে প্রথমে আজাদ তাওসিফের লাশে আগুন ধরিয়ে দেয়। মানুষ পোড়া বিকট গন্ধে কয়েকজন তৎক্ষণাৎ বমি করে ফেলে। মেজবাও বুঝে এভাবে কাজ হবে না। তিনজনকে তিন জায়গায় রেখে অতঃপর গ্যাস সিলিন্ডারে ব্লাস্ট করে পুড়িয়ে মারা হয়। সেই অগ্নি সংযোগে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যায় এক সুখী পরিবার। সৌভাগ্যক্রমে বেঁচে যায় এক দুর্ভাগা, যার অস্তিত্ব টিকে থাকে কেবল প্রতিশোধের নেশায়। সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এর মধ্যে প্রায় 15 দিন পার হয়েছে। পরিস্থিতি শান্ত, তবে মিডিয়ায় তখনও তোলপাড় চলছে। এসপি মেহরাব শিকদার পুরো কেসটা বড্ড বেশি গোপনীয়তা অবলম্বন করে হ্যান্ডেল করছেন। তার কাণ্ডে মিডিয়া রীতিমতো হতাশ। কালপ্রিটকে মেডিকেলে নেওয়ার পর আর কোনো তথ্য পাওয়া যায়নি। কেসের চূড়ান্ত ফলাফল কী হবে তা নিয়ে সকলেই উৎসুক। 2 দিন হলো অরিনকে বাসায় নিয়ে আসা হয়েছে। প্রাণোচ্ছল মেয়েটা যেন জীবন্ত লাশে পরিণত হয়েছে। মুখ ফুটে টু শব্দ করে না, কেবল নির্নিমেষ তাকিয়ে থাকে। জ্ঞান ফেরার পর চরম পাগলামি করেছিল, কিন্তু জায়ানের বিষয়ে সামান্য তথ্য জানতে পারেনি। তখন থেকে চুপ হয়ে যাওয়া মেয়েটা আর একটাও শব্দ উচ্চারণ করেনি। মেজবাও অরিনের সামনে দাঁড়ানোর সাহস পায়নি। দূর থেকেই সব তথ্য রাখছে বোনের। মোশাররফ ওয়াহিদ বর্তমানে ব্যবসার কাজে দেশের বাইরে অবস্থান করছেন। মাইমুনা ওয়াহিদ দেখভাল করছেন অরিনের। নিস্তেজ অরিনকে দেখলে তার বুক ফেটে কান্না আসে, কিন্তু এই সময়টা যে ভেঙে পড়ার নয়। অরিনের ব্রেকফাস্ট রেডি করছিলেন মাইমুনা ওয়াহিদ। এমন সময় কলিং বেলটা বেজে ওঠে। একজন গৃহ পরিচিকা গিয়ে দরজা খুলে দিতেই মেহরাব এবং কৌশিককে দেখে চমকে যায়। তারা ভিতরে ঢুকতে ঢুকতে বলে, চমকে যাওয়ার কিছুই নেই মিসেস মাইমুনা ওয়াহিদকে বলুন আমরা এসেছি। মাইমুনা ওয়াহিদকে ডাকতে হয় না, তিনি নিজেই উপস্থিত হন সেখানে। মেহরাবদের দেখে একগাল হেসে বলেন, কি খবর, কেমন আছো? বসো বাবা, তোমাদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। মেহরাব তারা দেখিয়ে বলল, না ম্যাম, হাতে সময় কম, এছাড়া আমরা অফিসিয়াল কাজে এসেছি। মিস অরিনের স্টেটমেন্ট নেওয়াটা জরুরি। আমরা কি ওনার সাথে একান্তে কিছুক্ষণ কথা বলতে পারি? মাইমুনা ওয়াহিদ খানিকটা অপ্রতিভ হন, অপ্রস্তুত কণ্ঠে বলেন, অরিন তো অসুস্থ বাবা, কোনো ছেলে মানুষ দেখলেই ভয়ে ছিটিয়ে থাকে। এমন অবস্থা। মেহরাব ওনাকে আশ্বস্ত করে বলল, ম্যাম, এটা অত্যন্ত জরুরি। আমাকে একবার চেষ্টা করে দেখতে দিন। যদি এটা কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ে তাহলে আমরা নিজেরাই এই কার্যক্রম বন্ধ করে দিব। মাইমুনা ওয়াহিদ রীতিমতো দোটানায় পড়ে যান। উপায়ন্তর না পেয়ে সম্মতি প্রকাশ করেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল অরিন। চেহারার লাবণ্যতা কোথায় যেন হারিয়ে গেছে। গোলগাল শরীরটা শুকিয়ে রোগা দেখাচ্ছে। গলায়, বুকে, পেটে, পিঠে
ক্ষীণ হয়ে আসা লাভ বাইটের চিহ্নগুলো তখনও কিছুটা স্পষ্ট, তবে সেগুলো ভালোবাসার নয়, বরং উগ্রতার চিহ্ন। কথাটা মনে পড়তেই অরিন্যের দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুকণা। অস্পষ্ট স্বরে বলে, জান সাহেব, ও জান সাহেব, আমাকে দুনিয়ার চোখে কলঙ্কিত কেন করলেন? আমার শরীরে থাকা আপনার প্রতিটা স্পর্শ বৈধ কেন, সেটা কেন বললেন না আপনি? এতটুকু বলতেই হাঁপ ধরে গেল। ইদানিং শরীরটা সঙ্গ দেয় না। শুষ্ক ঢোক গিলে গলা ভিজিয়ে পুনরায় অরিন বলল, কোনো পাপের শাস্তি এতটাও নির্মম হয়? হৃদয় ছিঁড়ে খুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসার পরেও ভেতরটা না পাওয়ার দাবানলে জ্বলে পুড়ে ছাড়খাড় করে দেওয়ার নামই বুঝি অপূর্ণতা? ফুপিয়ে উঠল মেয়েটা। ড্রেসিংয়ের কর্নার ধরে আস্তে ধীরে ফ্লোরে বসে মুখে হাত চেপে কান্নার শব্দ আটকানোর বৃথা চেষ্টা করল অরিন। কিছুক্ষণ পর ক্লান্ত হয়ে ড্রেসিং টেবিলে পিঠ এড়িয়ে অস্পষ্ট স্বরে বলল, মস্তিষ্ক আপনিময় যন্ত্রণার স্মৃতিচারণে বিষাদে বিদীর্ণ। ভালোবাসা নয়, আফসোসগুলো অশ্রু ফোটায় ঝরে। ভুলে যাওয়ার শপথ গ্রহণের পরেও হৃদয়কুঞ্জ অভিযোগ করে, হাজারো পূর্ণতার গল্প পেরিয়ে আমরা কেন অপূর্ণতার ভিড়ে হারিয়ে? দুঃখবিলাসে ব্যস্ত অরিন দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায়নি। দরজার অপর পাশ থেকে মাইমুনা ওয়াহিদ হন্তদন্ত হয়ে এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ঘরে প্রবেশ করেন। ওনার সাথে মেহরাবও চিন্তিত ভঙ্গিতে ঘরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করতেই দেখে অরিন পা এলিয়ে চোখ বুজে বসে আছে। নীরব অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। মাইমুনা ওয়াহিদ দীর্ঘশ্বাস ফেলে ডেকে ওঠে। অনুমা, অরিন চোখ মেলে সামনে একজন অচেনা পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা গুটিয়ে যায়। চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। মেহরাব তা দেখে শান্ত গলায় বলে, আমি এমপি মেহরাব শিকদার। আপনার কেসটা আমি হ্যান্ডেল করছি। আপনি যেই কাঙ্ক্ষিত ব্যক্তির খোঁজ চেয়ে পাগলামি করছিলেন তার সম্পূর্ণ বায়োডাটা আমার জানা আছে। আমরা কি এই বিষয়ে কথা বলতে পারি? ভয়ে গুটিয়ে আসা অরিন এবার আর চোখে তাকায় মেহরাবের দিকে। অরিনের কৌতূহলী চোখ দুটো দেখে ভিড়ভিড়িয়ে মেহরাব বলে, সাব্বাস মিস্টার শিকদার। অরিন আস্তে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, গার্ডেনে বসে কথা বলি। মেয়েটা বদ্ধ ঘরে কথা বলতে ভয় পাচ্ছে। ব্যাপারটা ভেবেই মেহরাবের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মুখ ফুটে বলল, সমস্যা নেই, তবে জায়গাটা সেফ হতে হবে। কনভারসেশনটা ভীষণ কনফিডেন্সিয়াল। মাইমুনা ওয়াহিদ কিছু একটা ভেবে বললেন। তোমার লাইব্রেরির রুমটা? অরিন সাথে সাথে চিৎকার দিয়ে বলল, না, লাইব্রেরি না। অরিনের ভীত সম্ভ্রস্ত চেহারা দেখে মেহরাব বলল, মিস অরুণিকা ওয়াহিদের কথা মতো আমরা বাগানেই বসি। কৌশিক আছে, ও সেফটির ব্যাপারটা সুনিশ্চিত করবে। ডোন্ট ওয়ারি। মাইমুনা ওয়াহিদ ভেবে বললেন। আচ্ছা, যাও তোমরা। মেহরাব এবং কৌশিক সামনে এগিয়ে গেল। গন্তব্য গার্ডেন এরিয়া। পেছনে উৎকণ্ঠা বুকে চেপে গুটি গুটি পায়ে এগিয়ে গেল অরিন। বেচারি যদি জানতো এই এক সাক্ষাৎ তার গোটা জীবন এক ঝটকায় তছনছ করে দিবে, তবে কি সে যেত? অভাগা যেদিকে যায় সেদিকেই স্বাক্ষর শুকায়। প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। ওয়াহিদ কুঞ্জের গার্ডেন এরিয়াটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। নানান ধরনের বিদেশি ফুলের সমারোহে তৈরি চমৎকার একটি স্থান। তবে এখানে আসার অনুমতি অরিন ব্যতীত কারোই নেই। অরিনের 16তম জন্মদিনে মেজবা এই অসাধারণ উপহারটি দিয়েছিল তাকে। বাগানের প্রবেশদ্বার খুলে ভিতরে প্রবেশ করতেই এক রাস মুগ্ধতা ছুঁয়ে দিল তাদের অন্তঃকরণে। কেবল অরিন নির্বিকার রইল। মাইমুনা ওয়াহিদ তাদের সিটিং জোনের দিকে নিয়ে যেতে যেতে বললেন, তোমরা বসে আলোচনা শেষ করো, আমি চা কফির ব্যবস্থা করছি। মেহরাব তৎক্ষণাৎ নাকচ করে বলল, একদমই প্রয়োজন নেই এইসবের। আমাদের একটু প্রাইভেসি দরকার। হোপফুলি আপনি এই বিষয়টা বুঝবেন ম্যাম। মাইমুনা ওয়াহিদের মুখটা দ্বিধান্বিত দেখালো। চৌকস দৃষ্টিতে সেটা খেয়াল করে মেহরাব ক্ষীণ হেসে বলল, ভিকটিমের খাতায় মিস অরুণিকা ওয়াহিদের নাম আছে বলেই আমরা এতটা কোঅপারেট করছি।
ওনার জায়গায় অন্য কেউ থাকলে বা হলে র্যান্ডাম ভিক্টিমের মতো থানায় সেই ভূতের অস্বস্তিকর পরিবেশে স্টেটমেন্ট নেওয়া হতো। আপনারা সহজাত প্রসিডিওর ফলো না করলে আমাকে বাধ্য হবে ওনাকে থানায় পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে ম্যাম। মাইমুনা ওয়াহিদ অবাক চোখে তাকালেন মেহরাবের দিকে। ছেলেটা বড্ড স্ট্রেইট ফরওয়ার্ডের কথা বলে, কোনো ভনিতা নেই, কোনো ছলছাতুরি নেই, একদম নিরেট কর্তব্যপরায়ণ অফিসার যেন। মাইমুনা ওয়াহিদ আর কথা না বাড়িয়ে ওদের বসতে বলে অন্দরমহলের দিকে এগিয়ে গেলেন। রাজকীয় চেয়ারটা টেনে বসতে বসতে সামনে বসা অরিনের নির্লিপ্ত মুখের দিকে তাকিয়ে মেহরা প্রশ্ন করল। কেমন আছেন মিস অরুণিকা? অরিন শান্ত দৃষ্টিতে সামনের পুকুরে থাকা পদ্মফুলের দিকে তাকিয়ে বলল। জায়ান কোথায়? বেঁচে আছে আদৌ? মেহরাব মাথা এলিয়ে হাসল, হেয়ালি করে বলল। দুনিয়াতে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, সব কিছু নির্দিষ্ট একটা বিনিময় হয়, সেটা জানেন তো? মেহরাবের কথায় অরিনের নিষ্প্রাণ মুখশ্রী শক্ত হয়ে ওঠে, কঠোর গলায় বলে। কত টাকা লাগবে? মেহরাব এবার শব্দ করে হেসে ফেলে, তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে। বড়লোক মানুষের এই এক সমস্যা, কথায় কথায় টাকার প্রসঙ্গ না তুলে থাকতে পারে না। যাকগে, কাজের কথায় আসি। বিনিময়ে হিসাবে আপনার বাবার অর্জিত হারাম টাকা নয়, বরং মিস অরুণিকা থেকে মিস অরুণিকা হয়ে ওঠার গল্পটা শুনতে চাই। অরিনের মনে হলো তার মাথায় বজ্রপাত হয়েছে। শুষ্ক ঢোক গিলে মেহরাবকে বলে। আপনি কিভাবে জানলেন আমি জায়ানের মিসেস? মেহরাব স্মিত হেসে বলে। ইটস ম্যাজিক। অরিন খানিকটা অপ্রদীপ হয়ে বলে। আপনি এই বিষয়টা জানলেন কি করে? আমাদের রেজিস্ট্রি হয়নি, তার মানে ইনভেস্টিগেট করলেও এত অল্প সময়ে এই বিষয়ে আপনি জানতে পারবেন না? এসব তথ্য জানার একমাত্র মাধ্যম হলো জায়ান। তার মানে জায়ান বেঁচে আছে, তাই না? আমার জান সাহেব কোথায়? আমায় নিয়ে চলুন। কথা বলতে গিয়ে অরিন ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছিল দেখে মেহরাব তাকে থামায়, গম্ভীর গলায় বলে। মিস্টার শেহজাদ তাওসিফ আমাদের কিছুই বলেননি। যতটুকু জানার আমরা সেটা ইনভেস্টিগেশন করেই জেনেছি। আপনাদের বিয়েটা ইতালিতে হয়েছিল, সেটাও আমাদের অজানা নয়। অরিন স্থিমিত স্বরে বলে। মিথ্যে বলছেন আপনি অফিসার। জায়ান আপনাদের জানিয়েছে সব কিছু। আমি গুলি চালিয়েছে বলে ওর অভিমান হয়েছে, এই জন্যই সামনে আসছে না, তাই না? মেহরাব এবার শক্তপোক্ত কণ্ঠে বলল। বিহেভ ইয়োর সেলফ মিসেস অরুণিকা। আপনার কথা অনুযায়ী মানলাম মিস্টার শেহজাদ তাওসিফ আমাদের জানিয়েছে সব কিছু, কিন্তু আপনি কি জানেন তিনি কেন আপনাকে দুনিয়ার সামনে ধর্ষিতা বানিয়েছেন? আপনি ওনার বৈধ স্ত্রী হওয়া সত্ত্বেও সেই স্বীকৃতি কেন দেয়নি? এই প্রশ্নের উত্তর আছে? অরিন এবার থমকে গেল, নিষ্পলক চোখে তাকিয়ে দুপাশে মাথা নাড়ালো। মেহরাব তা দেখে বলল। ওয়েল, তাহলে আপনি আমাকে আপনাদের অতীত সম্পর্কিত সম্পূর্ণ তথ্য দিন। আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিব। গিভ অ্যান্ড টেক টাইপের গেম হবে এটা। শুরু করা যাক। অরিন অপলক তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো অতীতের সেই সোনালি মুহূর্তের বর্ণনা। যদি সে জানতো তার জন্য অপেক্ষা করে আছে বৃহৎ এক মরণ ফাঁদ, তবে কি সে পা বাড়াতো এই পথে? ভঙ্গুর অরিনের বাকি সম্বল কেড়ে নিতে যেন নতুন এক প্রতিশোধের খেলা শুরু হলো। অতীত সন্ধ্যালগ্ন প্রহর। সকালের পর থেকে ঘরে দরজায় এঁটে বসে আছে অরিন। অতিরিক্ত কান্নার ফলে ফর্সা গোলগাল মুখশ্রী একদম কাশ্মীরি আপেলের মতো দেখাচ্ছে। মাইমুনা ওয়াহিদ সোফিয়া কয়েকবার ডেকে দরজা খোলাতে পারেননি। শাশুড়িকে হতাশ হতে দেখে সোফিয়া বলল। চিন্তা করবেন না আম্মু, আমি ওর দাভাইকে কল দিচ্ছি, উনি অরিনকে সামলে নেবেন। ব্যস্ত হাতে ফোন তুলে মেশবাহুকে কল দেয় সোফিয়া। মাইমুনা ওয়াহিদ চোখ বুজে সোফায় গা এলিয়ে বসে থাকেন কেবল। অরিনের জেদের কাছে হার মানতে নারাজ তিনি। ওনার মেয়ের অপরিপক্কতা উনি বেশ ভালো করেই জানেন, তাই তো সাহস করে অত দূর একা একটা শহরে পাঠাতে পারছেন না। মেশবাহুকে কল দিতে হয় না, মিনিট দশকের মাঝে সে নিজেই হাজির হয় বাড়িতে। কারো আগমনের শব্দ পেয়ে
চোখ খুলে তাকান মাইমুনা ওয়াহিদ। মেষবাহ মায়ের এমন মুমূর্ষ অবস্থা দেখে চিন্তিত ভঙ্গিতে এগিয়ে আসে। হাতের ব্লেজারটা পাশে ছুঁড়ে ফেলে মায়ের পায়ের কাছে বসে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে, আম্মা, কি হয়েছে? প্রেসার বেড়েছে? হ্যাঁ। মাইমুনা ওয়াহিদ শান্ত চোখে তাকান মেষবাহর অশান্ত মুখশ্রীর দিকে। মাইমুনা ওয়াহিদকে কথা বলতে না দেখে মেষবাহু পাশে দাঁড়ানো সোফিয়াকে উদ্দেশ্য করে বলে, সেফি, সেফি, আম্মা, আম্মা এমন করছে কেন? ডক্টর ডেকেছিলে? এত অবস্থা খারাপ, আমায় জানা। মাইমুনা ওয়াহিদ এবার কান্না ভেজা চোখে তাকিয়ে মেষবাহুর হাত মুঠোবন্দি করে ধরেন। মেষবাহু হতবম্ব হয়ে উঠে এসে মায়ের পাশে বসে। মাইমুনা ওয়াহিদ আহ্লাদ পেয়ে মেষবাহুর বুকে মাথা রেখে অভিযোগের সুরে বলেন, আমি কি তোমার বোনের খারাপ চাই আব্বা? মেষবাহু চিন্তিত সুরে মাথা নাড়িয়ে বলে, না আম্মা, তুমি কেন খারাপ চাইবে? মাইমুনা ওয়াহিদ কেঁদে বলেন, তোমার বোন জেদ ধরেছে সে রাজশাহীতে পড়াশোনা করবে। ওর পছন্দের ভার্সিটিতে চান্স পেয়েছে বলে এখন নাকি যাওয়ার পারমিশন দিতে হবে। আমি কত করে বোঝালাম সে একা কোথাও সেফ নয়, তবুও তোমার বোন নিজের জেদে অনড়। সকাল থেকে দরজা বন্ধ করে বসে আছে। মাইমুনা ওয়াহিদকে কথা বলতে না দিয়ে মেষবাহু হুঙ্কার ছেড়ে বলে উঠল, এত কিছু হয়ে গেছে অথচ আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি। আমার বোনের কিছু হলে তোমাদের কাউকে আমি আস্ত রাখবো না, এটা মনে রেখো। মেষবাহুর রাগী দৃষ্টি দেখে মাইমুনা ওয়াহিদ এবং সোফিয়া ভয় পেয়ে যায়। মেষবাহু সময় নষ্ট না করে ছুটে যায় দোতলায়। দ্রুত পায়ে হেঁটে পৌঁছায় করিডোরের শেষ মাথায়। কাঙ্ক্ষিত দরজার সামনে এসে বার দুয়েক কড়া নেড়ে আদুরে স্বরে বলে, বাবুই পাখি। অপর পাশ থেকে নাক টানার আওয়াজ হয়। মেষবাহু ভয়ার্থ হৃদয় যেন একটু স্থির হয়। এরপর গলা ছেড়ে মেষবাহু বলে, আমি কারো জন্য গুড নিউজ নিয়ে এসেছি। সে যদি দরজা বন্ধ করে বসে থাকে তাহলে সেই গুড নিউজ মিস করে যাবে। অফার কিন্তু সীমিত সময়ের জন্য। চয়েস ইজ ইয়োর। মিনিট দুয়েকের মাঝে খট করে দরজা খোলার আওয়াজ হয়। মেষবাহু তাকাতেই দেখে এক আদুরে ছানাকে, কেঁদে একদম নাজেহাল অবস্থা, চোখ মুখ ফুলে একাকার। মাথার চুলগুলো দেখে হো হো করে হেসে ওঠে মেষবাহু। কোনো রকমে বলে, কতদিন চুলে চিরুনি দেওয়া হয় না? হ্যাঁ, এগুলো চুল নাকি কাকের বাসা? হ্যাঁ। অরিন ফুপিয়ে উঠে কথা বলে না। মেষবাহু সময় নষ্ট না করে অরিনকে ফ্লোরে বসিয়ে নিজে বেডে বসে। হাতে তেলের বোতল আর চিরুনি নিয়ে অরিনকে বলে, চুলের এমন বেহাল অবস্থা যেন না দেখি। এই জ্বর ছাড়াতে এখন কতটা কষ্ট পাবে সে খেয়াল আছে? অরিন ভাইয়ের তিরস্কারে ফুপিয়ে উঠে বলল, অত সেজেগুজে লাভ কি? এই বন্দি চার দেয়ালের মাঝেই তো আমায় থাকতে হবে। আমার তো আর স্বাধীনতা নেই। মেষবাহু ভিতরে ঢুকতে ঢুকতে বলল, কে বলেছে এসব ননসেন্সের কথা? তুমি কালকেই রাজশাহী শিফট হচ্ছ এবং একদম একা। আমার বিষয়টা আমার উপর ছেড়ে দাও। তোমরা কোনো অ্যাপার্টমেন্ট বুক করেছো? অরিনের কান্নারত মুখে হাসির ঝিলিক। সে আরেকটু আহ্লাদি গলায় বলল, হ্যাঁ, আমার ফ্রেন্ডরা মিলে সিন্ড্রেলা এম্পায়ার্সে অ্যাপার্টমেন্ট নিয়েছে। তবে আমি সাথে কোনো বডিগার্ডস নিব না। তুমি ফোর্স করলে ভালো হবে না কিন্তু। মেষবাহার চোখ ছোট ছোট করে তাকাতে অরিন মুখ ফুলিয়ে তাকায়। মেষবাহু হার মেনে বলে, ঠিক আছে বাবুই পাখি, তবে এসব কাণ্ড কারখানা এবং কান্নাকাটি যেন সেকেন্ড টাইম না দেখি, ঠিক আছে? অরিন ভদ্র বাচ্চার মতো মাথা নেড়ে বলল। দাভাই। এতক্ষণ মেষবাহুর প্রাণটা জুড়িয়ে গেল। মাথার চট ছুটিয়ে অরিনকে ঘুম পাড়িয়ে রুম থেকে বেরোতে নিলে দরজার বাহিরে সোফিয়াকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে দেখে বলল, তুমি এখানে? সোফিয়া হেসে বলল, একজন বদমেজাজি মানুষের কেয়ারিং সাইড দেখছিলাম। ইউ আর লুকিং ড্যাম কিউট। মেষবাহু সাবধানে অরিনের রুম থেকে বেরিয়ে দরজাটা সামান্য ভেজিয়ে দিয়ে সোফিয়াকে এক টানে নিচের বুকের উপর ফেলে ঘনিষ্ঠতা বাড়িয়ে হাসকি স্বরে বলল, তোমার যত্নে বোধহয় খামতি পড়ে গেছে। ঘরে চলো, পুষিয়ে দেবো বাকিটা। সোফিয়া দুষ্টু হেসে মেষবাহুর বুক থেকে সরে এসে বলল,
ওইসব বলে লাভ নেই। আজকে মেজাজ দেখিয়ে কথা বলেছেন, আমি আপনার কথায় মোটেও। মেজবাহু বাকিটা বলার সুযোগ দিল না। অগ্রাসী হয়ে এক ঝটকায় সুফিয়াকে কোলে তুলে রাজত্ব কায়েম করলো সুফিয়ার অধরষ্টে। সুফিয়া হকচকিয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। মনে মনে আফসোস করল, বেহুদা পাগলকে খোঁচা দেওয়া দরকার ছিল না। এখন এই তাণ্ডব তাকেই সামাল দিতে হবে। রাতের শেষ প্রহর। বিরক্ত হয়ে ভিজা চুলগুলোতে টাওয়াল পেঁচিয়ে রাগী স্বরে সুফিয়া বলল, গলার দিকটায় একদম দাগ ফেলে দিয়েছেন। আমি কি ব্যথা পাই না? সোফায় বসে থাকা ব্যস্ত মেজবাহ একবার চোখ ঘুরিয়ে বইয়ের দিকে তাকালো। তার অফ হোয়াইট কালারের একটা লং টি শার্ট গায়ে জড়িয়েছে মেয়েটা। ফর্সা পেলবু পা জোড়া উন্মুক্ত। তা দেখে বাঁকা হেসে কোল থেকে ল্যাপটপ সরিয়ে সোফিয়ার দিকে এগিয়ে গেল মেজবাহ। গুরু গম্ভীর স্বরে বলল, কি হয়েছে দেখি? সোফিয়া তিক্ত মেজাজে তাকিয়ে টি শার্টটা সামান্য সরিয়ে কালচে দাগগুলো দেখিয়ে বলল, দেখুন কি করেছেন। আমি শাড়ি আর কথা বলার সুযোগ পেল না সোফিয়া। তার মেলি কোমর আঁকড়ে ধরল মেষবাহুর পেশিবহুল হাত। গলার কাছটায় প্রিয় পুরুষের আগ্রাসী ভালোবাসার স্পর্শ পেয়ে চোখ দুটো বুঝে আসলো। কথার খেই হারালো যেন। অস্পষ্ট স্বরে বলল, আবার? না না না, প্লিজ। মেষবাহর মাথায় যেন দুষ্টুমি ভর করেছে। তবে তার অতিশয় সুন্দর মুহূর্তে বাগড়া দিতে ফোনটা সজোরে বেজে উঠল। হুঁশ ফিরল দুজনেরই। মেষবাহ সরে আসার আগে পুনরায় দাঁত বসালো সোফিয়ার গলার ডান পাশটায়। বেচারি কুঁকড়ে গেল ব্যথায়। মেষবাহর বাহুতে আলতো আঘাত করে বলল, কি দূর কোথাকার। মেজবাহু কথা না বাড়িয়ে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সালামের ধ্বনি আসলে মেজবাহু জবাব দিয়ে বলল, অরিনের ফ্রেন্ডসরা যে অ্যাপার্টমেন্ট নিয়েছে সেটা সম্পূর্ণ ডিটেলস আমাকে সেন্ড করো। 24/7 আওয়ার্স ওর পেছনে গার্ডস থাকবে, তবে অরিন যেন সেটা ফাইন্ড আউট করতে না পারে। সব কিছু যেন নিখুঁতভাবে হয়। সকালের মধ্যেই আমরা পজিটিভ রিপোর্ট চাই। আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে বইয়ের দিকে তাকালো মেজবাহ। ওয়েট টিস্যু দিয়ে ক্ষতস্থান চেপে ধরে সমানে নাক টেনে কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে সোফিয়া। মেজবাহ দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে সোফিয়ার থুতনিতে হাত রেখে ওর মুখটা সামান্য উঁচু করে ধরে লো ভয়েসে বলল, সেফি, প্রিয় পুরুষের নেশালো কণ্ঠের ডাক উপেক্ষা করতে পারল না সোফিয়া। সে চোখ তুলে তাকালো মেষবাহ। সময় নষ্ট না করে এক টানে পরনের টি শার্টটা খুলে ফেলল। ইস্পাত দৃঢ় বক্ষপটে মেরি নখের আঁচড়গুলো দেখিয়ে বলল, ডিড আই কমপ্লেইন? এতক্ষণ কান্না আটকে রাখলেও এবার হেঁচকি তুলে কেঁদে ফুটল। মেজবাহুর বুকের ক্ষতগুলো দেখে হা হুতাশ করে উঠল বেচারি। মেজবাহু হাল ছেড়ে দিয়ে বিড়বিড়িয়ে বলল, বেডি মানুষ। দীর্ঘ 7 ঘন্টা জার্নি শেষে কালো রঙের BMW এসে থামলো সিন্ড্রেলা অ্যাপার্টমেন্টের মূল ফটকে। দারোয়ান গাড়ির হর্ন শুনে দ্রুত দরজা খুলে দিল। অরিন চঞ্চল পায়ে নেমে চোখ উঁচিয়ে দেখল সামনে থাকা 22 তলা বিশিষ্ট দানবীয় ভবনটিকে। মনে মনে ভাবল, ছাদে কার্নিশ ঘেঁষে নেমে আসা বাগান বিলাসী ফুল ছিঁড়তে গিয়ে যদি পা ফসকে যায় তবে এই জন্মে আর বেঁচে ফেরা হবে না। নিজের ভাবনায় বিরক্ত হয়ে নিজেকে শাসিয়ে বলল, ছি অরি ছি, আসা মাত্রই ফুল চুরি করার কথা ভাবছিস? চিন্তা ভাবনার কি লেভেলের অধপতন হয়েছে তোর? পরক্ষণে কিছু একটা ভেবে বলল, অ্যাপার্টমেন্টের ভাড়াটিয়া হিসেবে ফুল গাছের উপর আমারও হক আছে। তাছাড়া ফুল চুরি করার কথা ভাবছি, গাছের মালিককে তো আর চুরি করতে চাইছি না আমি। হ্যাঁ, অরিনকে আহাম্মকের মতো উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে ড্রাইভার বলল। অরিন তা শুনে বলল, জি। লিফটের জন্য অপেক্ষা করছিল অরি। পাশাপাশি দুটো লিফট। একটা আগে এসে থামতেই অরি দ্রুত পায়ে ভিতরে প্রবেশ করলো। ড্রাইভার তা দেখে বলল। অরিন কথা বাড়ালো না।
কাঙ্ক্ষিত ফ্লোরের বাটন প্রেস করে ডোর ক্লোজ করার জন্য অন্য একটা বাটনে প্রেস করলো। লিফট বন্ধ হওয়ার পূর্বে দেখলো মুখে মাস্ক পরিহিত প্রায় 6 ফুট লম্বা শ্যামবর্ণের এক পুরুষ লম্বা লম্বা পা ফেলে লিফটের দিকেই এগিয়ে আসছে। লিফটের দরজা ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে, সেই দিকে খেয়াল নেই অরিনের। সে আহাম্মকের মতো কেবল তাকিয়ে আছে। লিফটের দরজা বন্ধ হতেই তার হুঁশ ফেরে। সে কিছু করার আগেই লিফটের দরজা পুনরায় খুলে যায়। চোখ মেলতেই দেখা মেলে সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের। লোকটার পরনে ব্ল্যাক আউটফিট, বাম হাতের ভাঁজে অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝুলছে। অরিন বুঝল লোকটা ডাক্তার। লোকটা লিফটে ঢুকতেই অরিন সামান্য সংকুচিত হয়ে পেছনে দাঁড়ালো। লোকটা একবারও তাকালো না তার দিকে। সোজা ফ্লোর নম্বর প্রেস করে সটান হয়ে দাঁড়িয়ে রইল। লিফট উপরে উঠতে শুরু করেছে। অরিন কৌতূহলী চোখে রোবটিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা লোকটার পানে তাকাচ্ছে। লোকটা ফোন হাতে নিয়ে দ্রুততর সহিত কাউকে মেসেজ পাঠাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিরক্ত হয়ে নিজেকে বলল, হেয়ার ফলের মতো তোর ক্যারেক্টারও ফল করতে শুরু করেছে অরিন। সামলে যা, নয়তো গামলা নিয়ে বাড়ি বাড়ি লজ্জা ভিক্ষা করতে হবে। অরিনের ভাবনার মাঝে হুট করে জোরালো শব্দ তুলে 9 তলা থেমে গেল লিফট। অন্ধকারে ছেয়ে গেল ছোট্ট কামরাটা। অরিন সাথে সাথে ভয়ালো চিৎকার দিয়ে উঠল। হাত থেকে ফোনটা ছিটকে গিয়ে পড়ল অজানায়। লিফটে উপস্থিত অপরজন খানিকটা চমকেছে, তবে অরিনের মতো অস্থির হয়নি। ফোনে ফ্ল্যাশ চালিয়ে লিফটের একটি বাটন প্রেস করতেই ইমার্জেন্সি সাইরেন শোনা গেল। ভীত সম্ভ্রস্ত অরিন ভয়ার্ত স্বরে বলল, তাড়াতাড়ি খুলতে বলুন প্লিজ, এখানে অক্সিজেন নেই মনে হচ্ছে। অপর পাশের লোকটা খানিকটা সময় নিয়ে রোবটিক স্বরে বলল, সাইরেন বেজেছে, টেকনিশিয়ান আসলে খুলে যাবে হোপফুলি। অরিনের কোনো জবাব শোনা গেল না। বাইরে লোকজন এসেছে। 8 এবং 9 তলার মাঝামাঝিতে বেকায়দায় ফেসেছে লিফট। এই লিফটটা সকালে নষ্ট হয়ে গেছিল। লিফটম্যান বাইরে সাংকেতিক বোর্ড দিতে ভুলে গেছিল। টেকনিশিয়ানরা চেষ্টা করছে লিফট খোলার, তবে কাজ হচ্ছে না। ভিতর থেকে সেই লোকটা চেষ্টা করলো, তবে ফলাফল শূন্য। এর মাঝে আচমকা ধপ করে শব্দ হয় এবং সেই লোকটা পায়ের কাছটায় জোরালো এক লাথি অনুভব করে। পেছনে না ফিরে বিগড়ে যাওয়া মেজাজে বলল, আর ইউ ইনসেইন? লিফট হুড়মুড়িয়ে সামান্য নিচে নামে। এক হাতে ব্যালেন্স রেখে পিছনে ফিরতে লোকটা দেখে অরিন শরীরের ভার ছেড়ে নেতিয়ে পড়েছে। ঘামে সারা শরীর জবজব করছে। লোকটা চিন্তিত ভঙ্গিতে এগিয়ে গিয়ে অরিনের মাথাটা সামান্য উপরে তুলে গালে মৃদু চাপড় দিয়ে বলে, এজে মিস, ক্যান ইউ হিয়ার মি? অরিন নিভু নিভু চোখে তাকিয়ে দেখল লোকটার বুকের কাছটায় থাকা নেম প্লেট ক্যাপিটাল লেটারে লেখা শাহজাদ তাওসিফ জায়ান। এক পলক সেদিকে তাকিয়ে অরিন বলার চেষ্টা করলো, দম বন্ধ লাগছে জান সাহেব, অন্ধকার দূর করুন, আমায় বের করুন। জায়ান বুঝলো অরিনের ফোবিয়ার বিষয়টা। ফ্ল্যাশ লাইটটা ওর মুখের কাছে নিয়ে বলল, চোখ বন্ধ করবেন না একদম, তাকিয়ে দেখুন, এখানে পর্যাপ্ত আলো আছে। অরিন আদৌ বুঝলো কি না কে জানে। আস্তে আস্তে শরীরের ভার ছেড়ে দিল। জায়ান উপায়ন্তর না পেয়ে চুলগুলো এক হাতে পেঁচিয়ে ধরে অরিনকে বুকে জড়িয়ে নিল। শ্বাস প্রশ্বাসের কার্যক্রম স্বাভাবিক করতে পিঠে হাত বুলিয়ে সহজ গলায় বলল, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন, এভরিথিং উইল বি ওকে। ওপেন ইউর আইস মিস, হোয়াট এভার। অজান্তেই দুটো মানুষ একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়। অরিন যদি টের পেত সে স্বেচ্ছায় বরণ করে নিয়েছে এই সর্বনাশা অপ্রিয় সত্য, তবে কি ধরা দিত জায়ানের বক্ষপটে, নাকি বেছে নিত অক্সিজেনের অভাবে আসন্ন মৃত্যু? নিয়তির খেলায় মানুষ কাঠের পুতুল মাত্র। অতীত তীব্র গরম অনুভূতি হতেই ঘুমটা হালকা হয়ে আসলো অরিনের। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে নিজেকে সম্পূর্ণ এক নতুন জায়গায় আবিষ্কার করলো। চেতনা ফিরতেই হুট করে মনে পড়ে গেল লিফটের সেই সাংঘাতিক ঘটনাটা। বেচারি আতকে উঠে মৃদু চিৎকার দিয়ে ফেলল। অরিনের চিৎকার শুনে পাশের রুম থেকে ছুটে আসলো ইরা। অরিনের দিকে তাকিয়ে চিন্তিত সুরে বলল,
ভয় পেয়েছিস? অরিন জোরে জোরে শ্বাস ফেলছে দেখে দ্রুত তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দেয় ইরা। পাশে বসে নরম কণ্ঠে জিজ্ঞেস করে। শ্বাসকষ্ট হচ্ছে, ডক্টরকে খবর দিব? অরিন পানিটা খেয়ে স্বাভাবিক হয়ে বলল। না, আমি কিভাবে আসলাম এখানে তখন লিফটে? ইরা অরিনকে থামিয়ে দিয়ে বলল। ওই লিফটে নষ্ট ছিল, তুই আটকে পড়ার পর অতিরিক্ত ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলি। সৌভাগ্যক্রমে সেখানে একজন ডক্টর উপস্থিত থাকায় এ যাত্রায় বেঁচে গেছিস। অরিন কপাল কুঁচে প্রশ্ন। ওই হিউম্যান রোবট আমায় বাসায় দিয়ে গেছে? ইরা হেসে ফেলে অরিনের প্রশ্নে, আমোদিত গলায় বলে, সৌভাগ্য ভালো থাকায় সেখানে একজন ডক্টর উপস্থিত থাকায় এ যাত্রায় বেঁচে গেছিস। একদম হিরোর মতো করে তুলে বাসায় এনেছে, এরপর ফ্রিতে তোর চিকিৎসাও করে দিয়েছে। অরিন বিরক্ত হয়ে বলল। সে একজন ডক্টর, এটা তার দায়িত্ব। তুই এত গদগদ আচরণ করছিস কেন, লুচু মহিলা? ইরা মিছে লজ্জা পাওয়ার ভান করে বলল। দোস্ত, ওনাকে আমার মনে ধরেছে। এত ড্যাশিং, হ্যান্ডসাম, কুল, গর্জিয়াস, এলিগেন্ট মালকে অ্যাভয়েড করা যায় বল? অরিন নাক মুখ কুচকে বিছানা ছেড়ে নামতে নামতে বলল। কাল থেকে তুই রোজ নিয়ম করে 3 বেলা ফরজ গোসল করবি, নয়তো এই বেহায়াপনা একদিন তোর সাথে সাথে আমাকেও ডুবিয়ে ছাড়বে। তোর অসভ্য মহিলা কোথাকার। ইরা অহেতুক লজ্জার ভান ধরে দাঁত কেলিয়ে হেসে বলল। দোস্ত, শেষবারের মতো বিশ্বাস কর, ডক্টর শেহজাদের মধ্যে আমি নিজের ফিউচার শেহজাদাকে খুঁজে পেয়েছি। উনি যদি বর হয় তবে রোজ নিয়ম করে 3 বেলা ফরজ গোসল করতে আমার আপত্তি নেই। ইরার লাজহীন কথায় অরিন বেজায় বিরক্ত হলো। লিফটের মধ্যে তাকে অ্যাভয়েড এবং রুম বিহেভ করার রুড বিহেভ করার দৃশ্যটা মনে পড়তেই জায়ানের উপরেও ক্ষুব্ধ হলো অরিন। মেজাজ হারিয়ে চওড়া গলায় ইরাকে বলল। তোর নাউজুবিল্লাহ মার্কা মস্তিষ্ক থেকে আস্তাক ফিরুল্লাহ টাইপের চিন্তা ভাবনা দ্রুত তোর সহিত সরিয়ে ফেল, নয়তো বিসমিল্লাহ বলে কানের উপরে ঠাস ঠাস করে একটা চড় মেরে তোর অসভ্য চিন্তাভাবনার শুদ্ধিকরণ করব আমি। ইরার হাসি হাসি মুখটা চুপসে গেল। অরিনের প্রস্থানের পানে চেয়ে থেকে বলল। হে উপরওয়ালা, তুমি এই রাক্ষসীকে নরম দিল দাও, আক্কেল দাও, শান্ত মেজাজ দাও, ভালো আচরণ করার তৌফিক দাও, আর আমারে সেলফ শেহজাদ তৌসিফকে পাইয়ে দাও। ইরা, নাবিলা, ইরফান, তুর্য এবং অরিন হলো ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। সকলেই পঞ্চপ্রদীপ নামে চেনে ওদের। বর্তমানে তারা একই ভার্সিটিতে অধ্যয়নরত। অরিনের সাথে রূপার বন্ডিংটা একটু বেশি স্ট্রং। এতিম ইরার এই বন্ধুমহল ব্যতীত আপন বলতে কেউ নেই। এই জন্যই এই 3 কামরা বিশিষ্ট অ্যাপার্টমেন্টের একটা রুমের ভাগ পেয়েছে ইরা। গোসল শেষে মাথায় টাওয়াল পেঁচিয়ে ডাইনিং রুমে আসতেই আচমকা কলিং বেলটা বেজে উঠল। অরিন ভ্রু কুচকে এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখল একজন বয়স্ক মহিলা হাতে একটা খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছে। সাদা এবং হালকা ব্রাউন কালারের সংমিশ্রণে তৈরি খরগোশটার দিকে অজান্তেই চোখ আটকে গেল অরিনের। খরগোশটাও কুটুর কুটুর চোখে তাকিয়ে দেখছে। অরিন সৌজন্য হেসে বলল। আপনি? ভদ্রমহিলা হালকা হেসে ভদ্রতার সহিত বললেন। আমি এই বাড়ির মালিকের স্ত্রী। তোমরা তো নতুন ভাড়াটিয়া, তাই পরিচিত হতে এসেছি। সময় হবে তোমাদের? অরিন দ্রুত দরজা থেকে সরে এসে বলল। জি অবশ্যই, ভেতরে আসুন। ভদ্রমহিলা ভিতরে এসে অরিনের কৌতূহলী চোখ দুটো দেখে হালকা হেসে বললেন। খরগোশটা আর ভালো না, তিতান। আমরা আদর করে গুলুই সোনা বলে ডাকি। অরিন চমৎকার একটা হাসি দিয়ে হাত বাড়িয়ে ছানাটাকে বুকে আগলে নিয়ে বিড়বিড়িয়ে বলল। তুই মহাভাগ্যবান প্রাণী, ইতিমধ্যে ভালো নাম প্লাস আদুরে নামের মালিকও হয়ে গেছিস। কংগ্রাচুলেশনস গোলু বেবি। অবলা প্রাণী বুঝল না অরিনের কথা। অরিন গোলুর দিকে থেকে চোখ সরিয়ে ভদ্র মহিলার দিকে নজর রাখল। প্রায় ঘণ্টাখানেক গল্প চলল তাদের মাঝে। ভদ্র মহিলা অরিনের শোভনীয় আচরণে অতি মাত্রায় সন্তুষ্ট হয়ে বললেন।
আজকাল ভালো মেয়ের বড্ড অভাব জানো তো। আমার ভাসুরের ছেলের জন্য একটা মেয়ে খুঁজছি, কিন্তু এই যুগে এসে ভালো মেয়ে পাওয়া কি এত সহজ কথা? তার উপর আমাদের জাত একটু একরোখা মনোভাবের বদমেজাজি ছেলে। অরিন খানিকটা বিরক্ত হলেও মুখে মৃদু হাসি ফুটিয়ে তুলে বলল, জন্ম, মৃত্যু, বিয়ে তিনটাই আল্লাহর হাতে। উনি যেখানে যার সাথে রেখেছেন সময় মতো সেটাই হবে। আপনি অযথা নিয়ে টেনশন নিয়েন না আন্টি। ভদ্রমহিলা বড্ড বেশি প্রসন্ন হলেন। চোখে মুখে উপচে পড়ল খুশির ফোয়ারা। সকালে শুনেছিলেন জাদ নাকি কোনো মেয়েকে কোলে নিয়েছে। খবর পেয়ে এক দণ্ড দেরি না করে পরখ করতে এসেছিলেন অরিনকে। অরিনের হাবভাবে দেখে তিনি সম্পূর্ণ নিশ্চিত হলেন সেটা সম্পূর্ণ একটা অ্যাক্সিডেন্ট ছিল। ভদ্রমহিলা উঠে দাঁড়িয়ে বললেন,